হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের 3 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে বলো? আদাব, মুশফিকা জান্নাত, নমস্কার। পূজা, ভালো আছি। তুমি কেমন আছো? সরি, পীযূষ, তানভীর, শাহরিয়ার, ফাহিম, ভালো আছি। আসিফ, তুমি কেমন আছো? রায়হান চৌধুরী, তাসনিয়া, শাখাওয়াত হোসেন, আনিকা, কাউসার, ইসরাত জাহান, সুস্মিতা শর্মা, তনুশ্রী পাল, ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? বিন্যাস এবং সমাবেশ এই অধ্যায়ের 2 নম্বর লেকচারে আমরা যা যা পড়ছিলাম সেগুলো কি মনে আছে? আজকে ক্লাসটা কিন্তু 2 নাম্বার ক্লাসেরই যা যা পড়াইছিলাম এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। 2 নম্বর ক্লাসটা যদি ভালো মতো বুঝে থাকো, আজকে ক্লাস তোমার কাছে পানি ভাত। আর আজকে ক্লাস যদি পানি ভাত হয়ে যায় তাহলে বিন্যাসে আর কোনো টপিকে আটকাবে না। সবাই রেডি? সিরিয়াস? আমি আবার বলতেছি, শোনো। যারা প্রথম 2টা ক্লাস করে আসছো, তোমরা আজকে ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের। এবং আজকে এই ক্লাসটা যদি বুঝে ফেলতে পারো তাহলে বিন্যাস, মানে আমাদের এই অধ্যায়ে তো 2টা পার্ট, একটা হচ্ছে বিন্যাস, একটা হচ্ছে সমাবেশ। আজকে ক্লাসের সবগুলো ম্যাথ যদি বুঝে ফেলতে পারো তাহলে বিন্যাসের আর কোনো ম্যাথে তুমি আটকাবে না। সহজ আসুক, কঠিন আসুক, পেঁচায় আসুক, যেমনে আসুক, ওগুলো তুমি বুঝতে পারবা। তো সবাই রেডি? আজকে ক্লাসে কিন্তু একদম কনসেন্ট্রেশন লাগবে 100%। একদম যা বলবো মনোযোগ সহকারে শুনবা। যদি আজকে ক্লাসটা বুঝতে পারো, বিন্যাস শেষ। ওকে, রেডি 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 রেডি? এই সবাই রেডি? শুরু করব? রেডি, স্টেডি, গো। সবাই রেডি? আমি আবার বলে নিচ্ছি, আজকে ক্লাসটা 3 নাম্বার লেকচার, তাই না? গত ক্লাসের এক্সটেন্ডেড ভার্সন, গত ক্লাসে যা কিছু পড়াইছি তারই নতুন আরো কিছু সংযোজিত ম্যাথ করব। ওকে, শুরুতে প্রশ্ন তোলা লাগবে না। আজকে ক্লাসে প্রশ্ন তোলা লাগবে না, ক্লাসের স্লাইড তো দিয়ে দিব। আচ্ছা, তুললেও অসুবিধা নাই, তুমি আগে দেখো, প্রশ্ন তোলার দরকার নাই। তুমি খালি আগে এ ওয়ার্ডটা লিখো, ইঞ্জিনিয়ারিং। দেখো এখানে মোট ম্যাথ আছে 11টা। এই 11টার যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। তুমি আগে শুধু লেখো ইঞ্জিনিয়ারিং, এই ওয়ার্ডটা লিখো। লিখার পরে বলো প্রথমটা কি আমরা গত ক্লাসে পড়ে ফেলছি না? সবগুলি বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যাবে? প্রশ্নটা পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো। ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকম ভাবে সাজানো যায় যখন সবগুলা বর্ণ ব্যবহার করে। তো 1 নাম্বারটা, প্রথমে 1 নাম্বারটা করবো। এই যে দেখো, 1 নাম্বার প্রশ্নটা বলো, ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি বলো? ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? গুনো গুনো গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই আছে কয়টা? ই আছে 3টা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এন আছে কয়টা? 3টা, আরো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তারপরে আই আছে কয়টা? 2টা। জি আছে কয়টা? 2টা। জি 2টা, আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আই আছে কয়টা? আই আছে আরো 2টা, আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এই যে শেষ, আর কিছু সেম কমন নাই। বলো কত? উত্তর কত বলো? এটা কত ক্লাসে পড়ছি? এই অ্যান্সার কত ছোট্ট বন্ধুরা? এই আরো কিছু কমন আছে, একটু দেখো তো। মোট বর্ণ আছে 11টা, ই আছে 3টা। আমি এখানে লিখে দিই, দেখো, মোট বর্ণ আছে 11টা। হ্যাঁ, মোট বর্ণ 11টা, 3টা ই, ই আছে 3টা। এন, এন আছে 3টা, এন আছে 3টা। তারপরে আই 2টা, জি 2টা, জি 2টা, আই 2টা। এই দেখো, টোটাল 11 ফ্যাক্টোরিয়ালকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে উত্তর কত আসছে বসাও। এটা গত ক্লাসের মেথ। 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 6 ইন্টু 6 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 2, 277, 200, 277, 200। এটা আমাদের গত ক্লাসের মেথ। এটা প্রথম ক্লাসে আমরা পড়ছি, তাই না? এটা আমরা কোন ক্লাসে পড়ছি ছোট্ট বন্ধুরা? এটা আমরা প্রথম ক্লাসেই পড়ছি। ঠিক আছে, ওকে ফাইন, এটা ক্লিয়ার। তাহলে প্রথমটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এটা ভাই আমাদের আজকে ক্লাসের মেথই না, এটা গত ক্লাসের মেথ। এরপরে 2 নাম্বার প্রশ্ন বলো, কতগুলিতে, দেখো কতগুলিতে ই 3টি পাশাপাশি থাকবে? আমাকে বলো, গত ক্লাসে আমরা এরকম ম্যাথ করছিলাম কিনা? স্বরবর্ণগুলা পাশাপাশি থাকবে, মনে আছে? পাশাপাশি থাকা অথবা একত্রে থাকা, কথা তো একই। প্রশ্নে এটাও বলতে পারে যে পাশাপাশি থাকবে অথবা একত্রে থাকবে। একটু বলো তো কমেন্টে, পাশাপাশি থাকার জন্য কি কি ধরে নিতে হয়? পাশাপাশি থাকার জন্য কিংবা একত্রে থাকার জন্য কি করে নিতে হয়? ওই বর্ণগুলোকে গিট দিয়ে একটা বর্ণ মনে করে নিতে হয়, মনে আছে?
ওই তিনটাকে একটু খেয়াল করে দেখো, মোট বর্ণ ছিল 11টা, তার মধ্যে ই ছিল 3টায় মনে আছে, এন ছিল 3টা, জি ছিল 2টা, আই ছিল 2টা। তো আমরা যদি এই 3টা ই কে একসাথে রাখতে চাই তাহলে কি করতে হবে? এই 3টা ই কে কি করে দিতে হবে? গিট দিয়ে দিতে হবে। গিট দিয়ে একটা বর্ণ চিন্তা করে নিতে হবে। গিট দিয়ে কয়টা বর্ণ চিন্তা করতে হবে? একটি বর্ণ। আচ্ছা বলো তো, এই 3টা বর্ণকে যদি আমি একটা বর্ণ ধরি তাহলে মোট বর্ণ আগে ছিল 11টা, এখন কয়টা হবে বলো? এই সাবধানে বুঝে শুনে উত্তর দাও। ধরো এখানে এই 3টা ই, এই 3টা ই কে যদি আমি একটা বর্ণ বিবেচনা করি, ভালো মতো বুঝছো, যাদেরকে আমি একত্রে রাখবো তাদেরকে একটা গিট দিয়ে দিব, মানে একটা বর্ণ ভাববো। তো 3টা হয়ে যাবে একটা, মানে কমবে কয়টা? 2টা কমবে। 3টা ই কে তুমি যদি একটা ই মনে করো তাহলে 2টা বর্ণ কমে যাবে, তাহলে 11টা হয়ে যাবে 9টা। মনে মনে কে কে বুঝছো? এই 11 হয়ে যাবে 9টা মনে মনে, এগুলো কিন্তু লেখা লাগবে না, এগুলো কিন্তু লেখা লাগবে না, এগুলো মনে মনে চিন্তা করো আগে। 9 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3টা এন দিয়ে ভাগ, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2টা জি 2টা আই। বলো তো এটা কে কে বুঝছো? এই যে 3টা ই, 3টা ই কে তুমি একটা বর্ণ ধরছো। একজন বলছে 2টা কেমনে কমবে? মেহেদি শোনো, 3টাকে তুমি যদি একটা ধরো কমবে কয়টা? 2টা। বুঝছো? আগে ছিল 3টা ই ছিল, 3টা ই কে পাশাপাশি রাখার জন্য আমরা 3টা ই কে একটা বর্ণ ধরবো। তো 3টাকে তুমি যদি একটা ধরো কমছে কত? 3 থেকে 1 হইলে কমে কত? 2 কমে। এইবার বুঝছো? 11 থেকে 2 কমলে 9 হয়। বা তুমি এভাবে চিন্তা করো, ওয়েট, মোট বর্ণ আগে ছিল কয়টা? 11টা। কি কি ছিল তুমি চিন্তা করো। 3টা ই, এটাকে একটা ধরো, এই যে 1, 3টা এন 4, আরো 2 6, আরো 2 8। তবে আলাদা আলাদা বর্ণ কি কি আছে? আলাদা আলাদা বর্ণ যে ধরো আর আছে, তারপর কি আছে, যেগুলো আছে এগুলো গুণো, গুনে তুমি হিসাব করে ফেলো যে আরো কি কি আছে, মানে যেগুলো আছে তুমি গুনে ফেলো, গুনলেই তুমি বুঝে ফেলতে পারবে যে 11টা কেমনে হয়। ধরো যে এখানে এই 3টা হয়ে যাবে 1 আর 3 4, আর এই যে এখানে 4 2 2 4 8, আর এখানে আরেকটা আছে কি, আরেকটা কত কি আছে, আরেকটা আর আছে, এই যে 9। গুনে ফেলো তাইলেই হবে। ওকে ঠিক আছে, তাইলে উত্তর কত? এইটা 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 2, তাহলে 15,120। ঠিক আছে, শোনো এগুলা এত গুণাগুণির দরকার নাই, প্রথমবার যখন গুনে ফেলবা এরপরে এইভাবে চিন্তা করবা, 3টা ই কে আমি পাশাপাশি রাখতে চাই, তার মানে 3টা ই কে আমি একটা বর্ণ ধরে নিব। তো 3টাকে যদি আমি একটা বর্ণ ধরি, বর্ণ কমতেছে কয়টা? 2টা। আগে ছিল 11টা, সেখান থেকে 2টা কমলে হয়ে যাবে 9টা। সেখানে 3টা এন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা জি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর এই যে 3টা ই, এটাকে তো মনে মনে একটা ধরে ফেলছি। তো মনে মনে একটা ধরে ফেলছি, এখন তো আর এই 3টা ই এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আলাদা করে ভাগ করা লাগবে না। আগেরটাতে দেখো 3টা ই এর জন্য ভাগ করছিলাম একবার, 3টা এন এর জন্য ভাগ করছিলাম একবার। কিন্তু তুমি যখন 3টা ই কে একটা বর্ণ ধরবা, এখন তো আর এখানে কমন কিছু নাই, 3টা মিলে একটা হয়ে গেছে, তখন আর আলাদা করে কিছু দিয়ে ভাগ করতে হবে না। বুঝছো? ঠিক আছে, এইবার দেখো এইটা, ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকম ভাবে সাজানো যায়? 3 নাম্বার প্রশ্ন এটা। কতগুলিতে 3টি ই প্রথমে থাকবে? এইবার একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, ইঞ্জিনিয়ারিং এ বর্ণ কয়টা আছে তোমাকে আমি একটা বক্স করে বোঝে, আগে বলো বর্ণ কয়টা আছে? বর্ণ কয়টা আছে? 11টা। 11টা বর্ণ আমরা আগে পিছে করে বিন্যাস করব। এখন বলো 3টা ই কে যদি প্রথমে রাখতে হয়, বলো কথা বলো, 3টা ই কে যদি প্রথমে রাখতে হয়, ধরো ফিক্স করে দিলা, ফিক্স করে দিলা, এই 3টা ই কি বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে? বলো। ধরো মোট এখানে ঘর আছে 11টা, তুমি যদি প্রথমে 3টা ই কে ফিক্স করে দাও, এরা কি আর আগে পিছে নড়াচড়া করতে পারবে? ভালো মতো শুনো, একটু খেয়াল করো। আগের ম্যাথটাতে বলছিল 3টা ই পাশাপাশি থাকবে, তো পাশাপাশি থাকবে মানে 3টা ই একসাথে থাকবে, এরা সামনেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে, নড়াচড়া করতে পারবে। যখন বলবে পাশাপাশি থাকে কিংবা একত্রে থাকে, তারা কিন্তু বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে, একসাথে যাবে, যেখানে যাবে একসাথে যাবে, কিন্তু মুভ কিন্তু করতে পারবে। বাট যখন তোমাকে ফিক্স করে দিবে যে 3টা ই প্রথমেই থাকবে, ধরো এখানে মোট ঘর আছে 3টা, আর বাকিগুলো এখানে, এখানে ধরো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ধরো এই যে হয়ে গেছে। আর একটা ওয়েট 3, এটা একটু এদিকে এসে পড়ি, হ্যাঁ এই দেখো
আচ্ছা আরেকটা তো লাগবে, আমি তো 10টা গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, এনে কটা হয়েছে? 8টা হয়েছে। দেখো এইবার খেয়াল করে দেখো, যখন তোমাকে বলছে তিনটা ই প্রথমে থাকবে, ভাই এই তিনটা কি আর নাড়াচাড়া করতে পারবে বলো তো? এই তিনটা ই কি ফিক্স হয়ে গেছে না? এরা আর নাড়াচাড়া করতেই পারবে না, মানে বিন্যাসে এদের কোনো অংশগ্রহণ নাই, এরা মরে গেছে। তুমি যদি এদেরকে লক করে দাও এরা বাদ, বিন্যাসে এরা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এইবার বলো তিনটাই বাদ, বাকি ঘর আছে কয়টা বা বর্ণ আছে কয়টা? মনে করে দেখো, টোটাল বর্ণ ছিল 11টা, খেয়াল করে দেখো 11টা, তার মধ্যে খেয়াল করে দেখো তিনটা ছিল ই, মনে করে দেখো তিনটা ছিল এন, দুইটা ছিল জি, দুইটা ছিল আই। তো এই যে এই তিনটা ই বাদ, এরা মরে গেছে। তাহলে বাদ দিলে 11টা থেকে তিনটা বাদ দিলে বাকি আছে কয়টা? 8টা। এই যে 8টা ঘরে বাকি আছে কয়টা? 8টা। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই তিনটা এন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দুইটা জি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দুইটা আই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কে কে বুঝছো একটু বলো তো? কয়জনকে বুঝাইতে পারছি? সহজ জিনিস, গত ক্লাসগুলো করা থাকলে এগুলো তুমি একদমই বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবা। গত ক্লাসগুলো যদি করা থাকে তোমার কাছে, এটা ভুল চাইবে ফেলছি। 1680, এই বলো, কথা বলো, বুঝতেছো কিনা? ওকে ফাইন ভাই, আগে তুমি বোঝো আমি কি বলতেছি। বাংলা ভাষা তুমি লিখতে পারবা? একজন জিজ্ঞেস করছো পরীক্ষায় লিখবো কেমনে, ভাই শোনো, আগে তুমি বোঝো পরীক্ষায় লিখতে পারবা কিভাবে লিখবা। তিনটি ই সামনে বসলে এভাবে লিখবা, তিনটি ই সামনে বসলে, সামনে বলতে প্রথমে বসলে, বিন্যাসে অংশগ্রহণকারী বর্ণের সংখ্যা 8টি। এরা তো বিন্যাসে অংশগ্রহণ করবে না, তাহলে বিন্যাসে অংশগ্রহণকারী বর্ণের সংখ্যা 8টি, যেখানে তিনটা আছে এন, দুইটা আছে জি, দুইটা আছে আই। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, কথা বুঝছো? আস্তে ধীরে আগে বোঝো। এই তিনটা ই যাদেরকে তুমি ফিক্স করে দিবা, শোনো পাশাপাশি থাকা এক জিনিস। আচ্ছা এই জিনিসটা কয়জন বুঝছো একটু বলো? পাশাপাশি থাকা এক জিনিস আর সামনে থাকা আরেক জিনিস। পাশাপাশি থাকা মানে তিনটা ই এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, নাড়াচাড়া করতে পারবে। তো পাশাপাশি থাকার ক্ষেত্রে কিন্তু তিনটা ই কে তুমি একটা বর্ণ ধরবা, বাট সেটা কিন্তু বিন্যাসে পার্টিসিপেট করতেছে। বাট যখন তোমাকে বলে দিছে যে তিনটা ই প্রথমে বসবে অথবা লাস্টে বসবে, তখন কিন্তু এরা ফিক্স, এরা আর নড়াচড়া করতে পারবে না, এরা মরে গেছে। এরা তখন আর বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে না, এরা বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এরা নড়াচড়াই করতে পারবে না। বুঝতেছো? ঠান্ডা মাথায় সব বুঝতে পারবা, অসুবিধা নাই। তাহলে উত্তর এই যে দেখো, এটা এখানে লিখে দিই, আচ্ছা এখানে থাক, অসুবিধা নেই। এই যে উত্তর 1680 ভাবে। এরপরে বলো, এইটা কি আজকে ক্লাসে আর করে দেওয়া দরকার আছে? কতগুলিতে স্বরবর্ণ একত্রে থাকবে? গত ক্লাসে এগুলো হাউস ওয়াইফ দিয়েছিলাম না? বলো, গত ক্লাসে হাউস ওয়াইফ দিয়েছিলাম না? কতগুলাতে স্বরবর্ণ একত্রে থাকবে আর কতগুলাতে থাকবে না? আচ্ছা একটু উত্তরটা লিখে দিই। আগে বলো তো এখানে স্বরবর্ণ আছে কয়টা? বলো, তিনটা ই। স্বরবর্ণ আছে কয়টা বলো? তিনটা ই, দুইটা আই, তিনটা ই, দুইটা আই। তো এই স্বরবর্ণগুলা যদি একত্রে থাকতে চায়, একত্রে থাকার জন্য এই পাঁচটাকে কয়টা ধরতে হবে বলো? এই পাঁচটা বর্ণকে কয়টা ধরতে হবে? কথা বলো। পাঁচটাকে ধরতে হবে একটা। তাহলে মোট বর্ণ ছিল, একটু ওয়েট দাঁড়াও, একটু রিভিউ করেই দিই দাঁড়াও। মোট বর্ণ ছিল 11টা, খেয়াল আছে? তিনটা ছিল ই, তিনটা ছিল এন, দুইটা ছিল জি, দুইটা ছিল আই। এইবার দেখো, আমরা যদি স্বরবর্ণগুলাকে একত্রে রাখতে চাই তাহলে এই পাঁচটাকে ধরতে হবে একটা, তাহলে বর্ণ কমবে কয়টা বলো? পাঁচটাকে যদি একটা ধরি 4টা কমবে, পাঁচটাকে একটা ধরলে 4টা কমবে। তাহলে আগে ছিল 11টা, এবার 11টা কত হবে বলো? এই 11টা কত হবে? মনে মনে 7টা হয়ে যাবে, 7টা। তাহলে কত দেখো, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এটা তিনটা এন, দুইটা জি, কারণ এই ই আর আই এখানে তো বাদ, ই আর আই এটাও একটা হয়ে যাবে, এটাও একটা হয়ে যাবে। তো এটা এই সবগুলো মিলে একটা হয়ে যাবে। তাহলে এখানে তো আর 3 দিয়ে ভাগ, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগতেছে না, দুইটা আই এর জন্য আর ভাগ করা লাগতেছে না, ভাগ করা লাগবে শুধু তিনটা এন, তিনটা এন এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, দুইটা জি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইনটু। এইবার বলো, এই যে পাঁচটা স্বরবর্ণ এদের নিজেদের মধ্যে বিন্যাস কত ভাবে সম্ভব? এই পাঁচটা স্বরবর্ণের নিজেদের মধ্যে বিন্যাস কত? বর্ণ আছে কয়টা? পাঁচটা। এই ভুলটা কিন্তু অনেকেই করবে, গুণ করতে হবে। দেখো পাঁচটা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এইবার তিনটা আছে ই, দুইটা আছে আই, এই যে
একবারে লিখে দিলাম। এটা কয়জন বুঝছো একটু বলো? যারা গত ক্লাসটা করছো ভাই, স্বরবর্ণগুলার নিজেদের মধ্যে বিন্যাস দিয়ে কিন্তু গুণ করিতে হইবে, কারণ পাঁচটা স্বরবর্ণ এভাবেও থাকতে পারে, অথবা ধরো ই ই আই আই ই এভাবেও থাকতে পারে, অথবা আগে দুইটা আই পরে তিনটা ই এভাবেও থাকতে পারে। এই ভুলটা কয়জন করছো তোমরা? নিজের গালে নিজে থাপ্পড় দেও তাড়াতাড়ি, নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো, এটা দিয়ে যারা গুণ করো নাই। স্বরবর্ণগুলার নিজেদের মধ্যে বিন্যাস, টোটাল স্বরবর্ণ পাঁচটা, তার মধ্যে তিনটা ই দুইটা আই। এই যে বুঝছো? যারা যারা এটা ভুল করছো নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে প্রায়শ্চিত্ত করো। এটা উত্তর কত? দাঁড়াও উত্তর লিখে দিচ্ছি। এই বুঝতেছো এগুলো মজার ম্যাথ না, বিন্যাস সমাবেশের ম্যাথ মজা। 4200 আসছে সবার, 4200। ওকে ফাইন, কথা বলো, সুন্দর না? ঠিক আছে, এইবার দেখো আমরা দেখো এই চারটা ম্যাথ করে ফেলছি, এই চারটা শেষ, 1 2 3 4। এইবার বলো তো 5 নাম্বারটা কত হবে? এটাকে আলাদা করে করার দরকার আছে বলো? দেখো কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে, আর 5 নাম্বারটা হচ্ছে কতগুলিতে স্বরবর্ণ একত্রে থাকবে না। দেখো কি করতে হবে, এই যে মোট বিন্যাস 277 200, এটা থেকে বিয়োগ করতে হবে স্বরবর্ণগুলা। দেখো এই দেখো কতগুলাতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে না। মোট বিন্যাস ছিল 277 200, সেখান থেকে মাইনাস করতে হবে স্বরবর্ণগুলা একত্রে রেখে বিন্যাস কত? 4200। 4200। এই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? বুঝতেছো তোমরা? বুঝতেছো? 202,73,000। একটু ঠান্ডা মাথায়, এই যে আমাদের 5 নাম্বার পর্যন্ত শেষ, একটু শোনো। এই যে এখানে মোট 11টা প্রশ্ন আছে, এই 11টা প্রশ্ন ক্লিয়ার মানে তোমাকে আর বিন্যাসে কেউ আটকাইতে পারবে না। একটু ওয়েট, এইবার আসো পরেরটাতে কি বলছে, 6 নম্বর প্রশ্নটা। স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, ওয়েট কই কই 6 নাম্বারটা কই? হ্যাঁ 5 নাম্বারটা এটা। এইবার দেখো ঠান্ডা মাথায় বুঝো, প্রশ্নটা পড়ো, সেম প্রশ্ন, খালি বলছে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন করা যাবে না। আচ্ছা এখানে স্বরবর্ণগুলা কি ক্রমে আছে দেখো তো, ওয়েট ই আই ই ই আই। এই দেখো তোমাকে বলছে তুমি ইচ্ছা মতো সাজাও, কিন্তু ই আই ই ই আই একটু ভালো মতো বুঝো। ওয়েট শোনো, এই যে আমরা এখানে পড়ছিলাম কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। দেখো স্বরবর্ণগুলো একত্রে থাকার জন্য স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে বিন্যাস দেখো এতভাবে পসিবল, রাইট? এটা আগে পিছে হইতে পারে, বাট এখানে প্রশ্নটা একটু ভালো মতো বোঝো তো। তোমাকে বলছে স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন করা যাবে না, মানে এখানে স্বরবর্ণগুলা যে ক্রমে আছে ই আই ই ই আই, এই ক্রমটা চেঞ্জ করা যাবে না। ঘটনা কি বুঝতেছো? এই ক্রমটা চেঞ্জ করা যাবে না, মানে ই এর পরে আই, তারপরে দুইটা ই, তারপরে আই, এভাবেই থাকতে হবে। এদেরকে আগে পরে নিতে পারবা, তুমি কিন্তু নাড়াচাড়া করতে পারবা, কিন্তু নাড়াচাড়া করার ক্ষেত্রে ধরো এরকম হইতে পারবে না যে এই আইটা এখানে চলে আসলো, হইতে পারবে না, আবার এই ইটা এখানে চলে গেল, হইতে পারবে না, মানে এই ক্রমটা সেম থাকা লাগবে। আচ্ছা তুমি একটা জিনিস বলো তো, এখানে মোট 5টা বর্ণ আছে না, এই 5টা বর্ণ দেখতে কেমন হইলে এরা আগে পিছে মুভ করলেও বোঝা যাবে না? একটু ভালো মতো বুঝছো, একটু ভালো মতো শুনো কিন্তু কথাটা। তোমাকে বলছে যে তুমি বিন্যাস করো, ইচ্ছা মতো সাজাও, বাট এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণ যেমনি আছে এমনি থাকতে হবে, আগে পিছে করা যাবে না, আগে পিছে করা যাবে না। এখন তুমি এটা চিন্তা করো তো, এই 5টা বর্ণ যদি শোনো এরকম হইতো, ওয়েট, অথবা হয় সবগুলা ই অথবা সবগুলা আই, তখন যদি আমি আগে পিছে করি তুমি টের পাইবা? বলো তো। শোনো এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণ যদি হইতো 5টাই ই অথবা 5টাই আই, এখন ধরো আমি আমি তুমি ওইদিকে তাকাইলা, তোমার বললাম টুকুরু টুক খেলবো, তুমি ওইদিকে তাকাইলা, আমি কি করলাম এই আইকে এখানে আনলাম, এটাকে এখানে নিলাম, অথবা এই ইকে সামনে আনলাম, সামনেটাকে লাস্টে নিলাম, তুমি কি টের পাইবা? বলো, ক্রম পরিবর্তন টের পাইবা না? তার মানে সবগুলা বর্ণ, যেই বর্ণগুলার ক্রম পরিবর্তন করা যাবে না, এরা যদি একই জাতীয় বর্ণ হয় তাইলে আমার ঝামেলা সলভ। কে কে বুঝছো একটু বলো? ক্রম পরিবর্তন করা যাবে না, এই কন্ডিশনটার ক্ষেত্রে যতগুলা বর্ণের ক্রম পরিবর্তন করা যাবে না, তাদেরকে যদি আমি একই জাতীয় বর্ণ ধরে নেই
ঝামেলা শেষ না? একটু চিন্তা করো তো, সবগুলা বর্ণ যদি সেম লেটার হয় তাহলে ক্রম পরিবর্তন করলেও কেউ টের পাবে না। তুমি কি বুঝতেছো কথা? তার মানে যখনই তুমি দেখবা, এটা একটু নোট করে ফেলো, যখনই দেখবা ক্রম পরিবর্তন না করে, লিখো বাংলা, এটা তোমার খাতার মধ্যে নোট করে লেখো, ক্রম পরিবর্তন না করে, এটা যখনই দেখবা এই জিনিসটাকে কি তুমি মনে মনে চিন্তা করে নিবা? যদি তোমাকে বলে ক্রম পরিবর্তন করা যাবে না, তাইলে বর্ণগুলিকে একই জাতীয় বর্ণ ধরে নিতে হবে। এক জাতীয় বর্ণ ধরে নিব। এক জাতীয় মানে হয় তুমি পাঁচটাকে ই ধরো অথবা পাঁচটাকে আই, এক জাতীয় বর্ণ ধরে নিব। এই কথা কি বুঝতেছো? যখনই তুমি দেখবা প্রশ্নে বলছে যে ক্রম পরিবর্তন করা যাবে না এরকম একটা বিন্যাস, তো যেই সমস্ত বর্ণগুলা ক্রম পরিবর্তন করা যাবে না তাদেরকে তুমি কি করে নিবা? তাদেরকে তুমি এক জাতীয় বর্ণ ধরে নিবা। কি করে নিবা? ক্রম পরিবর্তন না করে, এটার মানে হচ্ছে তুমি তাদেরকে এক জাতীয় বর্ণ ধরে নিবা। এই কথা কি ক্লিয়ার নাকি কঠিন লাগতেছে? একদম সহজ বাংলা ভাষা। এই সহজ বাংলা ভাষাগুলো একদম দেখেই বুঝে ফেলা যাবে, এটা কঠিন কিছু না, ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখো আস্তে ধীরে, ওয়েট। এইবার দেখো এখানে মোট বর্ণ ছিল দেখো 11টা। এর মধ্যে একটু শোনো, 3টা ছিল ই, 3টা ছিল এন, 2টা ছিল জি, 2টা ছিল আই। তা আমরা কি করব? স্বরবর্ণগুলা ক্রম পরিবর্তন করা যাবে না, তো 5টা স্বরবর্ণকে সেম বর্ণ ধরে নিব। ধরো এই যে আই, এই আই দুইটা সহ, এই আই দুইটা সহ তুমি সেম বর্ণ ধরে নেব। সেম বর্ণ মানে কি? একই জাতীয় বর্ণ। হয় তুমি সবগুলোকে ই ধরো অথবা সবগুলোকে আই, তোমার যেটা খুশি। মানে হয় তুমি সবগুলোকে ধরো ই অথবা সবগুলোকে আই, তোমার যেটা খুশি। এইবার বলো মোট বর্ণ আছে কয়টা? 11টা। মোট বর্ণ আছে কয়টা? 11টা। তার মধ্যে 5টা ই, 3টা এন, 2টা জি। ম্যাথ শেষ। কে বুঝছো? এই কে বুঝছো? ম্যাথ কিন্তু সহজ। দেখো এখানে কিন্তু বর্ণের সংখ্যা কমবে না। ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, যখন ক্রম পরিবর্তন না করে এখানে কিন্তু বর্ণের কাউন্ট কমবে না। বর্ণ কিন্তু 11টাই আছে। আমরা কি একটা ধরছি নাকি? এই একজন বলতেছে 10 ফ্যাক্টর, এই আমি কি এখানে বর্ণ কমাইছি? ব্যাক কলের দল, আমি কি ফার্স্টটা বর্ণকে একটা বর্ণ ধরছি? ফার্স্টটা বর্ণকে তো আমি একটা বর্ণ ধরি নাই, আমি ফার্স্টটা বর্ণকে এক জাতীয় ধরছি। মানে এই যে পাঁচটা, এই পাঁচটাকে হয় তুমি চিন্তা করো যে 5টাই ই অথবা 5টাই আই, যেটা খুশি। তো এই যে মোট বর্ণ আছে 11টা, তো 5টা আছে ই অথবা 5টা আছে আই, তুমি হয় ই ধরো অথবা আই ধরো, তোমার যেটা খুশি। তাহলে এই যে 5টা একই জাতীয়, তাহলে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, তারপর 3টা এন 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2টা জি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই কথা বুঝছো? আগে উত্তরটা লিখি। কথা বুঝছো? বুঝতে পারা তো উচিত। 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল কত? 277 20, মানে 27720। কে বুঝছো বলো? 27720। খুবই সুন্দর, খুবই সহজ ম্যাথ। শোনো এখন বাংলা ভাষায় কিভাবে লিখবো এই ম্যাথটা শোনো। যখন তোমাকে পরীক্ষায় বলবে বা তুমি যদি জিজ্ঞেস করো ভাই পরীক্ষায় কেমনে লিখবো, তুমি লিখবা যে এখানে মোট বর্ণ আছে কয়টি? 11টি। মোট বর্ণ কয়টি? 11টি। তোমাকে বলছে স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন না করে, তুমি লিখবা এখানে মোট স্বরবর্ণ আছে কয়টি? 5টি। স্বরবর্ণ আছে কয়টি? এই 5টি। লিখবা এই 5টি স্বরবর্ণকে একই জাতীয় বর্ণ ধরে পাই। মোট বিন্যাস এভাবে লিখবা, এই 5টি স্বরবর্ণকে একই জাতীয় বর্ণ ধরে মোট বিন্যাস ইকুয়াল টু মোট বর্ণ আছে 11টা, এই 5টাকে তুমি এক জাতীয় বর্ণ, মানে হয় 5টা ই ধরো অথবা 5টা আই, মনে ধরো। তাহলে এই 5টা সেম, এই জন্য 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তারপরে 3টা এন 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2টা জি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই কথা বুঝছো? সহজ জিনিস কিন্তু, ভয় পাইও না। সহজ ভাবলেই সহজ, কঠিন ভাবলেই কঠিন। তুমি খালি এই লাইনটা লিখছো, এই লাইনটা মনে রাখো, তাহলে ম্যাথ শেষ। এই এটা বুঝছো যে ক্রম পরিবর্তন না করে, কখন ক্রম পরিবর্তন করলেও বোঝা যাবে না। আমরা নাড়াচাড়া করব, কিন্তু এমন ভাবে নাড়াচাড়া করবো যাতে বোঝা না যায়। দেখো ক্রম পরিবর্তন না করে আমরা বিন্যাসের জন্য আগে পিছে করব, কিন্তু এমন ভাবে আগে পিছে করব যাতে আগে পিছে করলেও বোঝা না যায়। তাইলেই তো ক্রম পরিবর্তন করা হইল না। ঠিক আছে? তো যখনই বলবে ক্রম পরিবর্তন না করে, তুমি যাদেরকে ক্রম পরিবর্তন করতে না করবে তাদেরকে এক জাতীয় বর্ণ ধরে নিবা। এখানে যদি
ধরো আই আছে দুইটা, ই আছে তিনটা, তুমি হয় তিনটাকে পাঁচটাকেই সেম ধরিবা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। কথা বুঝছো? ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন। আরও আমরা এই ধরনের ম্যাথ করবো, কোনো সমস্যা নাই। এইবার দেখো এই ম্যাথটা তুমি খালি এই নোটটা লিখে রাখো ভাইয়া, খালি এখানে লিখে রাখো যে ক্রম পরিবর্তন না করে মানে এক জাতীয় বর্ণ ধরে নেবো। হ্যাঁ, আই ধরলেও কোনো সমস্যা নাই, তুমি পাঁচটাকে ই ধরো অথবা পাঁচটাকে আই। শোনো, এখানে তো আই অথবা ই ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে পাঁচটা একই জাতীয়। তো একই জাতীয় হইলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তুমি পাঁচটাকে ই ধরলেও 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা, পাঁচটাকে আই ধরলেও 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা, তাই না? এখানে কি ই নাকি আই সেটা তো ম্যাটার করতেছে না, তাই না? বুঝতেছো কথা? আগের ক্লাসগুলো করা থাকলে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে ফাইন। এইবার দেখো, প্রথমে ও শেষে জি থাকবে। এই জি ছিল কয়টা মনে আছে? একটু মনে মনে চিন্তা করো। মোট বর্ণ ছিল 11টা, 3টা ছিল ই, 3টা ছিল এন, 2টা ছিল জি, 2টা ছিল আই। এবার আমাকে তোমরা বলো, মোট মোট বর্ণ আছে 11টা, মানে ঘর আছে 11টা, তার মধ্যে প্রথমটাতেও জি থাকবে, শেষেও জি থাকবে। তাহলে বলো তো জি কি নাড়াচাড়া করতে পারবে? ধরো প্রথম ঘরেও তুমি জি বসাইলা, লাস্টের ঘরেও জি বসাইলা, বলো তো এই জি কি নাড়াচাড়া করতে পারবে? না। তাহলে জি কি বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে? জি তো বিন্যাসে অংশগ্রহণই করতে পারবে না, এর বাদ। এই জি কি বাদ, এটা বিন্যাসে অংশগ্রহণই করতে পারবে না, তাহলে এই দুইটা জি বাদ বাদ। তাহলে বর্ণ হয়ে যাবে, দুইটা কমে যাবে। এই দুইটা জি নাড়াচাড়াই করতে পারবে না, তো নাড়াচাড়া করতে না পারলে তো এদের বিন্যাসে অংশগ্রহণই নাই। মোট বর্ণ হয়ে যাবে 9টা, এবং ভাগ হবে কত দিয়ে দেখো? মোট বর্ণ হয়ে যাবে তখন 9টা, 9 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3টা ই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা এন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এ বলো কত আসে উত্তর? কথা বুঝছো? হ্যাঁ, 50,400। এ আসছে সবার? সবার এটা আসছে তো? এই বুঝতেছো কথা? ওকে, এন 3টা না ভাইয়া? হ্যাঁ, এন 3টা ছিল। ও সরি সরি সরি, এন তো 3টা ছিল, সরি, এন 3টা ছিল। হ্যাঁ, এই কথা বুঝতে পেরেছো? দেখো, 2টা জি, একটা সামনে বসবে একটা শেষে বসবে, তাহলে এই 2টা জি বিন্যাসে অংশগ্রহণ করতে পারবেই না। ঠিক আছে, তাহলে এটা ঠিক করে দাও, ঠিক করে দাও এটা। ওকে, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 6 ইন্টু 2, 5040, 5040। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে, তাই না? ওকে, ঠিক আছে ভাইয়া। উপরে 10 হবে না? না না, 10 কেন হবে? এই শোনো, 10 ফ্যাক্টোরিয়াল কেন হবে ভালো মতো বুঝছো। যখন তোমাকে বলতেছে 2টা জি, একটা বসবে প্রথমে এবং একটা শেষে, এই দুইটা তো নাড়াচাড়াই করতে পারবে না। বিন্যাস কেমনে হয়? স্থান পরিবর্তনের কারণে। ধরো আগে পিছে নাড়াচাড়া করার কারণেই তো নতুন নতুন বিন্যাস আসে। তো এই জি প্রথমে বসবে, এই জি লাস্টে বসবে, তো এটা তো ফিক্সড। এরা কিন্তু নাড়াচাড়াই করতে পারবে না। বাকি 9টা বর্ণ, মোট বর্ণ ছিল 11টা, তার মধ্যে 2টা জিকে তুমি একদম ফিক্স করে দিছো, এরা নড়াচড়া করতে পারবে না, বাকি 9টা মুভ করতে পারবে। বুঝছো কথা? ওকে ফাইন, আস্তে ধীরেই বুঝবা। তারপরে এইবার দেখো 8, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এই যে এটা একটা ইম্পর্টেন্ট কথা, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এই কথাটার মানে কি বলো তো? দেখো, এখানে মোট ঘর আছে কয়টা বলো? মোট ঘর আছে কয়টা? 11টা, এত বড় লাগবে না। মোট আপেক্ষিক অবস্থান দেখো, মোট ঘর আছে 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো মোট ঘর আছে কয়টা বা বর্ণ আছে কয়টা? 11টা। আচ্ছা বলো তো এখানে সর্বর্ণ কয়টা? আগে দেখো, সর্বর্ণ আছে 3টা ই, 2টা আই। আর ব্যঞ্জন বর্ণ কি কি আছে? এন, 2টা এন আছে, 2টা জি আছে, 2টা এন 2টা জি। তারপরে ব্যঞ্জন বর্ণ কি আছে? আর আছে, 2টা ই 2টা আই, 3টা এন, সরি এন তো 3টা, এন আছে 3টা, জি আছে 2টা, আর আছে একটা, এই যে 6টা। এন আছে 3টা, জি আছে 2টা, আর আছে একটা। খেয়াল করে দেখো, মোট স্বরবর্ণ আছে কয়টা? হ্যাঁ, সাউন্ডে প্রবলেম হচ্ছে না? সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড তো ঠিক আছে,
সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। দেখো, হ্যাঁ ওয়েট, শোনো, এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না। মানে হচ্ছে ধরো স্বরবর্ণগুলা কোথায় কোথায় আছে একটু দেখো তো, ওয়েট, স্বরবর্ণগুলা কোথায় কোথায় আছে দেখো। আমি স্বরবর্ণগুলাকে এই হলুদ দিয়ে টিক চিহ্ন দিচ্ছি। এই যে স্বরবর্ণ, তারপরে আই, এই যে, তারপরে একটা গ্যাপ দিয়ে দুইটা ই, এই যে, তারপরে আই এর পরে এই যে আই, এই যে দেখো, এই যে এই পাঁচটা ঘরে আছে স্বরবর্ণ, আর সাদা ক্রসগুলা এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেখো এন জি, তারপরে এই যে এন, দুইটা ই, এই যে আর, এই যে আই, এই যে এন জি। দেখো এটার মানে হচ্ছে ধরো এই যে পাঁচটা স্বরবর্ণ, এই পাঁচটা স্বরবর্ণ নাড়াচাড়া করতে পারবে, কিন্তু এই স্বরবর্ণের ঘরগুলাতেই নাড়াচাড়া করতে পারবে, ব্যঞ্জন বর্ণের ঘরে যাইতে পারবে না। একটু ভালো মতো শোনো আমি কি বলি। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এটার মানে হচ্ছে পাঁচটা স্বরবর্ণ তাদের বরাদ্দকৃত পাঁচটা ঘরের মধ্যে নাড়াচাড়া করতে পারবে। কথা বুঝতেছো? এই দেখো, স্বরবর্ণের বরাদ্দকৃত ঘর আছে পাঁচটা, এই পাঁচটা ঘরে এই পাঁচটা বর্ণ মুভ করতে পারবে। আচ্ছা বলো তো, স্বরবর্ণের পাঁচটা ঘরে এই পাঁচটা বর্ণ কত ভাবে বসতে পারবে বলো? মোট বর্ণ আছে পাঁচটা, ঘর আছে পাঁচটা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই তিনটা আছে ই, দুইটা আছে আই। বলো এই কথাটা কে কে বুঝছো? সহজ জিনিস, কঠিন কিছু না। ঠান্ডা মাথায় চিন্তা করো। স্বরবর্ণগুলা স্বরবর্ণের জায়গায় বসবে, ওরা ব্যঞ্জন বর্ণের জায়গায় যাইতে পারবে না। তো পাঁচটা স্বরবর্ণ পাঁচটা জায়গায় বসবে, কত ভাবে? 5 ফ্যাক্টোরিয়াল। পাঁচটা স্বরবর্ণ পাঁচটা ঘরে বসবে, 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু তিনটা আছে ই, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুইটা আছে আই, এই পুনরাবৃত্তি থাকলে ভাগ করতে হয়, মনে আছে? কথা বোঝো নাই? পাঁচটা স্বরবর্ণ পাঁচটা ঘরে বসবে, তাহলে পাঁচটা বর্ণ পাঁচটা ঘরে বসানো যায় 5 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে তিনটা আছে ই, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুইটা আছে আই, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ঠিক একইভাবে দেখো, ছয়টা ব্যঞ্জন বর্ণ, ছয়টা ব্যঞ্জন বর্ণ ছয়টা ঘরে বসবে, ছয়টা থেকে ছয়টা নিব, ছয়টা থেকে ছয়টা নেওয়া যায় কত ভাবে? 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। তার মধ্যে তিনটা আছে এন, দুইটা আছে জি। এই যে বসাও তো, উত্তর কত আসে? বলো বলো, কথা বলো। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2, এটা 10, আর পরেরটা 6 ফ্যাক্টোরিয়াল 60। তাহলে উত্তর কত? 600। কথা বুঝছো? একজন বলছে এখানে কি যোগ হবে? যোগ কেন হবে? গণনার গুণন বিধি, এই গুণন বিধি মনে আছে? এই পুরা বিন্যাসটা কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের উপর ডিপেন্ডেন্ট না? ধরো শুধু স্বরবর্ণ তুমি বসাইলা, তাইলে কি টোটাল বিন্যাসটা ফিল আপ হবে? এখানে কিন্তু টোটাল 11টা বর্ণই নিতে হবে, সবগুলা বর্ণ নিতে হবে। দেখো এই যে বর্ণগুলিকে, তোমাকে বলছে ইঞ্জিনিয়ারিং শব্দটি বর্ণগুলিকে সবগুলা বর্ণ নিয়ে তুমি বিন্যাস করবা। তো পাঁচটা স্বরবর্ণ পাঁচটা স্বরবর্ণের জায়গায় বসবে, ছয়টা ব্যঞ্জন বর্ণ ছয়টা ব্যঞ্জন বর্ণের জায়গায় বসবে, বাট এই দুইটা মিলে কিন্তু একসাথে হবে কি টোটাল বিন্যাসটা। তো স্বরবর্ণগুলার উপর কিন্তু ব্যঞ্জন বর্ণগুলা ডিপেন্ডেন্ট, অথবা ব্যঞ্জন বর্ণগুলার উপর স্বরবর্ণগুলা ডিপেন্ডেন্ট, দুইটা মিলে একসাথে বিন্যাস হবে। এটা কিন্তু নির্ভরশীল ঘটনা। তো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে কি হয়? মোট বিন্যাস, মোট বিন্যাস, মোট বিন্যাস এবার ডিরেক্ট লিখে ফেলো। তুমি লিখবা, তুমি পরীক্ষা দিয়ে লিখলে হবে যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে পাঁচটা স্বরবর্ণের পাঁচটা জায়গায় বিন্যাস এত, ছয়টা ব্যঞ্জন বর্ণের ছয়টা জায়গায় বিন্যাস এত। তাহলে মোট বিন্যাস, মোট বিন্যাস হচ্ছে 10 × 60, 10 × 60 সমান 600। আশা করি বুঝতে পেরেছো, সহজ জিনিস। আগে বুঝো, শোনো, এগুলো যদি বুঝতে পারো পরীক্ষায় লিখার জন্য তোমাকে কেউ আটকাবে না। এগুলো যদি বুঝতে পারো লিখার জন্য পরীক্ষায় তোমাকে কেউ আটকাইতে পারবে না। ক্লিয়ার হইছে? ওকে, হ্যাঁ। আচ্ছা এটা কেন গুণ হয়েছে এটা বুঝছো? কেন গুণ হয়েছে? কারণ একটা কিন্তু আরেকটার উপর নির্ভরশীল। একটা শুধু পাঁচটা স্বরবর্ণ বসাইলে কিন্তু পুরা বিন্যাসটা ফিল আপ হচ্ছে না, আবার শুধু ব্যঞ্জন বর্ণ ছয়টা বসাইলেও পুরা বিন্যাস ক্লিয়ার হচ্ছে না, মানে ফিল আপ হচ্ছে না। একটা এটার উপর নির্ভর করে মোট 11টা বর্ণ মিলে একটা বিন্যাস হবে। তো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয়। একজন বলছে 6 ফ্যাক্টোরিয়াল কেমনে হইলো? দেখো মোট ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা ভাইয়া। দেখো তো 6টা ব্যঞ্জন বর্ণ থেকে নিতে হবে কয়টা? 6টাই নিতে হবে, কারণ ঘর কয়টা আছে? 6টাই, তো সবগুলোই তো নিতে হবে। দেখো 6টা বর্ণ থেকে 6টা বর্ণ নিয়ে বিন্যাস কত? 6 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে তিনটা আছে এন, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুইটা আছে জি, একই একই জাতীয় হইলে ভাগ করতে হয়, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছো। তারপরে একজন আচ্ছা ও বলছে 6 নাম্বারটা আবার একটু বোঝান। দেখো 6 নাম্বারটা তুমি কি করবে, আমি আবার বলতেছি, এরকম মেথড করে দেবো, অসুবিধা নাই। ক্রম পরিবর্তন না করে যখনই তোমাকে বলবে ক্রম পরিবর্তন করা যাবে না, কাদের ক্রম পরিবর্তন করা যাবে না? এই 5টা স্বরবর্ণের। তখন এই 5টাকে তুমি একই জাতীয় বর্ণ ধরে নেবে। একই জাতীয় মানে সেম বর্ণ। হয় 5টাকে তুমি ই ধরো, 5টাকে ই, অথবা 5টাকে আই। কারণ একই জাতীয় বর্ণ ক্রম পরিবর্তন করলে বোঝা যায় না। মানে একই জাতীয় বর্ণ তুমি যত খুশি নাড়াচাড়া করো, ক্রম পরিবর্তন হবে না, হবে না। তাহলে এই 5টাকে তুমি যদি একই জাতীয় ধরো, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এই যে কথা বুঝছো? এরকম ম্যাথ আরেকটা করবো, কোনো সমস্যা নাই। যখন তোমাকে বলবে ক্রম পরিবর্তন না করে যতগুলা বর্ণের ক্রম পরিবর্তন করতে না করবে, ততগুলোকে তুমি একই বর্ণ ধরে নিবা। একটা বর্ণ না কিন্তু, একটা বর্ণ ধরতেছো না কিন্তু, একই বর্ণ ধরতেছো। এই 5টাকে কিন্তু তুমি একটা ধরো নাই, 5টাকে 5টা বর্ণই ধরছো, কিন্তু একই জাতীয়। তো একই জাতীয় বর্ণ থাকলে ততগুলা ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়। আগের ক্লাসটা করা থাকলে এই জিনিসটা তো বোঝা উচিত। ওকে ফাইন, এবার আসতে ধীরে, কোনো সমস্যা নাই। দেখো এবার এটা বলো, এটা মনে মনে করে ফেলো, বলো আর প্রথম স্থানে রেখে, আচ্ছা বলো আর যদি সবার প্রথমে থাকে, এটা কি বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে? আর কিন্তু একটাই আছে, ভালো মতো ঠান্ডা মাথায় বোঝো, আর কিন্তু একটাই আছে। বলো ভাইয়া যদি ফিক্স করে দেয় যে আর প্রথমে থাকবে, অথবা মাঝখানে কোনো একটা ফিক্সড পয়েন্টে থাকবে, অথবা লাস্টে থাকবে, যদি এরকম ফিক্স করা থাকে, সেই বর্ণটা বিন্যাসে অংশগ্রহণ করতে পারে না। তাহলে এখানে আর বিন্যাসে অংশগ্রহণই করবে না, তাহলে আর বাদ। তুমি চিন্তা করো, এখানে আর বাদ, তাহলে আর বাদ দিয়ে দিলে বর্ণ ছিল 11টা, আর বাদ বাকি আছে কয়টা? 10টা। বাকি আছে কয়টা? 10টা। 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3টা ই, 3টা এন, 2টা জি, 2টা আই। এই কথা বুঝছো? এই উত্তর কত এটা? এই তোমরা কথা বুঝতেছো? কথা বুঝতেছো? 25,200, 25,200। ওকে ফাইন 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 ফাইন, সুন্দর সুন্দর ম্যাথ, তাই না? এই উত্তর মিলছে 25,200। হ্যাঁ ঠিক আছে, গুড। এরপরে এই দেখো, ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, এইবার শোনো, এইবার বলছে ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তনই হবে না। আচ্ছা যাদের অবস্থান চেঞ্জই হবে না, তারা কি বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে? বলো। ধরো তোমাকে বলা হইলো এমন ভাবে সাজাও স্বরবর্ণগুলাকে নড়ানো যাবে না, অথবা ব্যঞ্জন বর্ণগুলাকে নড়াচড়া করা যাবে না। যাদের অবস্থান পরিবর্তনই করা যাবে না, বিন্যাসে তারা অংশগ্রহণই করতে পারবে না। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণগুলা বিন্যাসে অংশগ্রহণই করবে না, শুধুমাত্র স্বরবর্ণগুলা। এই কথা বুঝছো? মনে করো এখানে ব্যঞ্জন বর্ণগুলা ফিক্স, শুধু স্বরবর্ণ আছে কয়টা? 3টা ই, 2টা আই। এই কথা বুঝতেছো? তাহলে উত্তর কত দেখো? 5টা। এই যে এই 5টা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3টা ই, 2টা আই। আগে বলো তো এই জিনিসটা কয়জন বুঝছো একটু বলো, এই জিনিসটা কয়জন বুঝছো একটু বলো। ভাই আমি আবার বলতেছি শোনো, এই যে এখানে ব্যঞ্জন বর্ণ কোথায় কোথায় আছে? এই যে এন, এই যে জি, এই যে এন, এই যে এন, এই যে আর, এই যে জি। এরা নাড়াচাড়াই করতে পারবে না, এরা ফিক্স। এরা বিন্যাসে অংশগ্রহণই করতে পারবে না, কারণ এদের অবস্থান পরিবর্তনই করা যাবে না। তাহলে অবস্থান পরিবর্তন করা যাবে ই এবং 2টা আই, এরা আগে পিছে চেঞ্জ হতে পারবে। ধরো ই এর জায়গায় আই আসতে পারবে, অথবা আই এর জায়গায় ই। এই 5টার মধ্যে শুধু বিন্যাস হবে। তাহলে 5টা বর্ণ, এই 5টা থেকে 5টা ঘর, 5টা বর্ণ নিয়ে 5টা ঘর ফিল আপ করা যাবে কত ভাবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। তার মধ্যে 3টা আছে ই, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আছে আই। এই কথা কি ক্লিয়ার? কঠিন লাগতেছে? কঠিন লাগার তো কোনো সুযোগ নাই। দাঁড়াও, লাস্ট আর একটাই আছে, ওয়েট। এই দেখো ইঞ্জিনিয়ারিং, আচ্ছা যদি এইটা ব্যঞ্জন বর্ণগুলার না বলে স্বরবর্ণগুলার বলতো, তাহলে উত্তর কত হইতো বলো তো? যদি বলতো, করো, যদি বলতো স্বরবর্ণগুলার অবস্থান পরিবর্তন না করে, তাহলে স্বরবর্ণগুলা নড়তে পারতো না, 5টা স্বরবর্ণ বাদ, তখন থাকতো 6টা ব্যঞ্জন বর্ণ। উত্তর হইতো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, তখন 3টা ছিল এন, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা ছিল জি, 2টা ছিল জি, তাই না? তাইলে 2 আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 60। উত্তর আসছে 60। কথা বুঝছো? ঠিক আছে, ঠান্ডা মাথায় কিন্তু। হ্যাঁ ওকে ফাইন। এরবার দেখো লাস্ট ম্যাথ, এটা লাস্ট না? হ্যাঁ এটা লাস্ট, 11টাই ছিল। ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকম ভাবে সাজানো যায়? যখন 3টি ই, 3টি ই, 3টি এন, 2টি জি ও 2টি আই আলাদাভাবে একত্রে থাকে। আচ্ছা এবার বলো তো,
একত্রে থাকার জন্য কি করতে হয়? গত ক্লাসে মনে করো, একত্রে থাকার জন্য কি করতে হয়? যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে একটা বর্ণ ধরতে হয়, গিট দিতে হয়, মনে আছে? একত্রে রাখার জন্য তাদেরকে গিট দিয়ে দিতে হয়। এবার ওয়েট, মোট বর্ণ ছিল 11টা, মনে আছে? 3টা ছিল ই, দাঁড়াও লিখে নিই আবার তাহলে বুঝতে সুবিধা। 3টা ছিল এন, 2টা ছিল জি, 2টা ছিল আই, আরে একটা ছিল আর। এই বেচারা একাই ছিল। তো খেয়াল করে দেখো, এই 3টা ই কে যদি একসাথে রাখতে হয় তাহলে এই 3টা ই কে একটি বর্ণ ধরতে হবে। এই মনে আছে? এই 3টা এন কে একটি বর্ণ ধরতে হবে। কথা বলো। একসাথে রাখার জন্য এই 2টা জি কে একটি বর্ণ। ভাই সহজ জিনিস, কঠিন ভাইবো না। তুমি যদি ভাবো কঠিন তাহলে কঠিন, সহজ ভাবলে একদম সহজ। ভাই এইগুলাকে আলাদা, মানে সবগুলোকে একসাথে রাখতে বলে নাই, আলাদাভাবে দেখো, আলাদাভাবে একত্রে। এটা মানে কি? আলাদাভাবে একত্রে মানে হচ্ছে 3টা ই একসাথে থাকবে, আগে পিছে মুভ করতে পারবে কিন্তু একসাথে। 3টা এন একসাথে থাকবে, আগে পিছে মুভ করতে পারবে, বিন্যাসে অংশগ্রহণ করবে কিন্তু একসাথে যাবে, গিট দিয়ে একটা বর্ণ ধরে নিতে হবে। ঠিক একইভাবে 2টা জি 2টা আই। তো দেখো এই যে একটা বর্ণ 1 2 3 4, আর এই যে একটা আর, দেখো এই 3টাকে ধরো একটা বর্ণ, মনে মনে চিন্তা করো, মনে মনে। এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, আর আগে থেকে আর আছে একাই। তাহলে মোট বর্ণ কয়টা হবে বলো? এই ছোট্ট বন্ধুরা, মোট বর্ণ কয়টা? আগে তো ছিল মোট বর্ণ 11টা, এখানে মোট বর্ণ হবে কয়টা? 5টা। এখন এই সবগুলোকে তুমি যদি একটা করে ধরো, এখানে কি কোনো পুনরাবৃত্তি আছে? একই জাতীয় বর্ণ আছে আর না? এইটাকে দোস্ত একটা, এটাকে একটা, এটাকে একটা, মোট আছেই 5টা। তো 5টা বর্ণ কতভাবে বিন্যাস করা যায়? উত্তর হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এই কথাকে কি বুঝছো? 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। বলো তো, এখানে তো আর কোনো একই জাতীয় বর্ণ নাই, কারণ কি সবগুলো একই জাতীয়, তুমি একটা ধরে ফেলছো। দেখো মোট বর্ণ আছে 5টা, তো 5টা বর্ণ নিয়ে বিন্যাস 5 ফ্যাক্টোরিয়াল। এখানে কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে না, কারণ যতগুলা একই জাতীয় ছিল সবগুলোকে আমি একটা একটা ধরে ফেলছি, এখানে আর ভাগ করার সুযোগ নেই। বলো তো কে কে বুঝছো? একটু বলো। ভাই ক্রম পরিবর্তন না করা, এটা অনেকের একটু পেস্ট লাগতেছে, অসুবিধা নাই, আমি আবার বোঝাচ্ছি। ক্রম পরিবর্তন না করে ওইটা খালি এই জিনিসটা মনে রাখলেই হবে, যখনই তোমাকে বলবে ক্রম পরিবর্তন করা যাবে না, আগে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাও। যতগুলা বর্ণের ক্রম পরিবর্তন করা যাবে না ততগুলা বর্ণকে একই জাতীয় বর্ণ ধরে নিবা। এই কথাটা কি মাথার মধ্যে ঢুকছে? যে একই জাতীয় বর্ণ আগে পিছে করলেও ক্রম পরিবর্তন হয় না, এতটুকু বুঝলে হবে। ওয়েট, এইবার এই যে সবগুলা ম্যাথ সেম টাইপের প্রশ্ন আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে করে দিছি, ইঞ্জিনিয়ারিং দিয়ে করে দিছি, ম্যাথমেটিক্স দিয়ে তোমরা পারবা কিনা বলো? এগুলো পারবা কিনা একটু দেখো। ওয়েট, আমি তোমাকে করে দিছি কোন ম্যাথগুলো দেখো, এই যে এই 11টা করে দিছি, সবগুলা বর্ণ ব্যবহার করে। কতগুলাতে ই 3টা পাশাপাশি, ই 3টা প্রথমে, সর্বর্ণ একত্রে থাকবে, একত্রে থাকবে না, ক্রম পরিবর্তন না করে। এই যে এইটাতে প্যাচ লাগতে পারে, বাট এটা আমি লিখে দিছি যে যাদেরকে ক্রম পরিবর্তন করতে না করবে তাদেরকে একই জাতীয় বর্ণ, যতগুলাকে ক্রম পরিবর্তন করা যাবে না তাদেরকে একই জাতীয়, একই জাতীয় বর্ণ ধরে নিতে হবে। বর্ণ ধরে নিব, তাইলেই কাহিনী শেষ। বর্ণ ধরে নিব, একই জাতীয় বর্ণ। এতটুকু মনে রাখলেও ম্যাথ করে চলে আসতে পারবা, আর কিছু বুঝো না বুঝো, অতটুকু মনে রাখতে পারলেও ম্যাথ করে চলে আসতে পারবা। ওকে ফাইন, ঠিক আছে। এইবার বলো এইটা বাড়ির কাজ করতে পারবা কিনা একটু দেখো। এটা করে দিব না, এটা করে দিব না, আমি খালি করে দিব যেটাতে একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে কোনটা? এটা, এই যে ক্রম পরিবর্তন না করে। দাঁড়াও এটা করে দিচ্ছি। আচ্ছা বাকিগুলা পারবা কিনা একটু প্রশ্নটা পড়ো তো। এটা আমি করে দিব, এই যেহেতু এইটাতে এইটাতে কয়েকজনের কনফিউশন হয়েছে, এইটা আমি করে দিব জি নাম্বারটা, স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে। বাকিগুলা বাকিগুলা পারবা কে কে দেখো, আমি উত্তর লিখে দেবো ক্লাস শেষে, ট্রাই করো। শোনো বাকিগুলো আমি করে দিব না, করে দিলে তো তোমরা বাসায় প্র্যাকটিস করবা কি, আমি উত্তর লিখে দেবো ক্লাস শেষে, তোমরা ট্রাই করবা। আমি খালি এটা করে দিচ্ছি, দেখো স্বরবর্ণগুলা ক্রম পরিবর্তন না করে। আচ্ছা বলো এখানে মোট বর্ণ আছে কয়টা? আগে গুনো, এই মোট বর্ণ কয়টা গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এনতে 11টাই, 11টা। তার মধ্যে কয়টা কয়টা কি কি আছে দেখো। এম আছে 2টা, আগে বাইর করি। এ আছে 1টা 2টা, তারপরে টি আছে 1টা 2টা, এই আরো কিছু সেম আছে। এইচ নাই, ই একটাই আছে, এম তো 2টা লিখছি, টি আর আর কিছু সেম নাই, আর কিছু সেম নাই। আচ্ছা এবার বলো সর্বর্ণ আছে কয়টা?
এখানে স্বরবর্ণ আছে কয়টা বলো? স্বরবর্ণ আছে কয়টা? এ, আচ্ছা আগে দাঁড়াও, মোট বর্ণগুলো আগে লিখি। আর কি কি আছে এনে? আর কি আছে দেখো, দুইটা এম, দুইটা এ, দুইটা টি, আরো 5টা বর্ণ আছে। আচ্ছা বাকিগুলো আর লেখা লাগবে না। আগে দেখো স্বরবর্ণ আছে কয়টা? এ, এ, দুইটা এ, আর কই আছে মাঝখানে? ই আছে, ই আছে, আই আছে, ই আছে, আই আছে, এই যে। আচ্ছা বলো, এই যে 4টা স্বরবর্ণ, এই 4টা স্বরবর্ণ যদি ক্রম পরিবর্তন করতে না পারে, তাহলে এই 4টাকে কি ধরতে হবে বলো? একই জাতীয়। কি ধরতে হবে? একই জাতীয়, তাই না? তাহলে এবার তুমি চিন্তা করো, এই যে ই আই, হয় তুমি সবগুলাকে এ ধরো, অথবা সবগুলাকে ই, অথবা সবগুলাকে আই। এই কথা বুঝতেছো? তাইলে তুমি ধরো যে সবগুলা এ, সবগুলা এ, সবগুলা এ, তাহলে মোট এ আছে কয়টা? 4টা। এই যে মোট এ আছে কয়টা? ধরো এটা মুছে দিই, এখানে লিখে দিই। ধরো এই যে কয়টা এ আছে? 4টা এ। মনে মনে চিন্তা করো, স্বরবর্ণ তুমি আগে খুঁজে বাইর করো, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ আছে 4টা। তাহলে 4টা স্বরবর্ণকে তুমি একই জাতীয় ধরো, হয় তুমি সবগুলোকে এ ধরো, হয় তুমি সবগুলোকে এ ধরো, অথবা সবগুলোকে তুমি ই ধরো, অথবা সবগুলোকে তুমি আই ধরো, একই জাতীয় ধরো। এইবার বলো মোট বর্ণ কয়টা? 11টা। আচ্ছা আগে বলো তো, যখন ক্রম পরিবর্তন করার কথা বলবে তখন মোট বর্ণ কি চেঞ্জ হবে বলো? এই ছোট্ট বন্ধুরা, মোট বর্ণ কি চেঞ্জ হবে না? কারণ আমরা কি এখানে বর্ণের সংখ্যা কমাইতেছি? কথা বলো, আমরা কি বর্ণের সংখ্যা কমাইতেছি? কমাইতেছি না। আমরা যাদের ক্রম পরিবর্তন করা যাবে না তাদেরকে একই জাতীয় ধরতেছি। আগেও 4টা ছিল, পরেও কিন্তু 4টাই ধরছি, কমাই নাই কিন্তু। তাহলে এবার 4টা আছে এ, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আছে এম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আছে টি, 2 ফ্যাক্টোরিয়াল দেখ এ ভাগ। এই যে বলো কে কে বুঝছো? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বলো 41,000, সরি 4,15,800, 4,15,800। কে কে বুঝছো বলো? অবশ্যই বোঝা উচিত, কঠিন কিছু না রে ভাই। খালি এই জিনিসটা মনে রাখলেই হবে, যাদের ক্রম পরিবর্তন হবে না তাদেরকে একই জাতীয় বর্ণ ধরে নিব, একই জাতীয় বর্ণ ধরে নিব, তাদেরকে একই জাতীয়। কাদেরকে? এই যে এ, এ, তারপর কি ছিল? ই আই, এ, এ, দুইটা এ, একটা ই আই। তাহলে এই 4টাকে হয় তুমি 4টাকেই এ ধরো, অথবা 4টাকেই ই ধরো, অথবা 4টাকেই আই ধরো। বুঝছো কথা? মনে মনে ধরলেই হবে যে এইগুলো যদি একই জাতীয় বর্ণ হয় তাহলে ক্রম পরিবর্তন হইলেও বোঝা যাবে না। তো যখনই তুমি দেখবা যে ক্রম পরিবর্তন না করে করতে বলছে, তুমি এদেরকে একই জাতীয় বর্ণ বিবেচনা করে নিবা। বুঝছো? তুমি একই জাতীয় ধরবে। এখন একজন বলছে 4টা এ কিভাবে হলো? ভাই 4টা এত হয় নাই, আমরা একই জাতীয় ধরছি। একই জাতীয় মানে কি? তুমি মনে মনে চিন্তা করবা যে হয় 4টাই এ, অথবা 4টাই ই, অথবা 4টা আই। কারণ কি? একই জাতীয় বর্ণ আগে পিছে করলেও ক্রম পরিবর্তন হয় না। কথা বুঝছো? মানে তুমি মুভ করবা কিন্তু ক্রম পরিবর্তন করা যাবে না, এটা কখন পসিবল? এটা ঠান্ডা মাথায় চিন্তা করো তো। তুমি মুভ করতেছো কিন্তু ক্রম পরিবর্তন হবে না, কখন? 4টা বর্ণ যদি একই জাতীয় হয় তখন না। এই উদাহরণ যখন দিছিলাম ভুলে গেছো? ধরো 4টা এ আছে, 4টা এ আছে, অথবা 4টা ই, অথবা 4টা আই, যেটাই ধরো না কেন, এদেরকে তুমি যদি আগে পিছেও করো, তুমি কি ক্রম পরিবর্তন টের পাবা? ক্রম পরিবর্তন হবে? একই জাতীয় বর্ণ আগে পিছে করলেও ক্রম পরিবর্তন হয় না। কথা বুঝছো? এতটুকু জিনিস বুঝলি না, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে বাকিগুলা হাউস ওয়াইফ, বাকি সবগুলা ক্লাস শেষে উত্তর লিখে দিব। বাকি সবগুলা প্রশ্ন ক্লাস শেষ হওয়ার পরে আমি উত্তর লিখে দিব। আপাতত বাকিগুলা নিজেরা করবা, নিজেরা করার পরে মিলাবা উত্তর, আমি ক্লাসে লিখে দেবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। না হ্যাঁ, এই যে একজন ভালো প্রশ্ন করছে, ভাই ক্রম পরিবর্তন না করা আর অবস্থান পরিবর্তন না করা একই জিনিস? ঠান্ডা মাথায় চিন্তা করো তো। অবস্থান পরিবর্তন করা যাবে না মানে কি? নাড়াচাড়াই করতে পারবে না। ভালো মতো বুঝছো, শোনো। ধরো তোমাকে বলা হইলো অবস্থান পরিবর্তন না করে, যারা অবস্থান পরিবর্তন করতে পারবে না ওরা তো নাড়াচাড়াই করতে পারবে না, ওরা বিন্যাসে অংশগ্রহণই করতে পারবে না। বুঝতেছো কথা? ওরা বিন্যাসে পার্টিসিপেটই করতে পারবে না। আর ক্রম পরিবর্তন না করে সে কিন্তু মুভ করতে পারবে। ধরো ভালো মতো বুঝো, ধরো আছে এ, ই, আই, তোমাকে বলা হইলো যে
সাথে আরো আছে মনে করো যে বি বি পি এ, তারপর আরো ধরো যে আর কি ধর যায়, ধরো যে এম, ধরো কিছু একটা আর কিউ। তোমাকে বলা হইলো যে এদেরকে ইচ্ছা মতো মুভ করো যেন এ ই আই এদের ক্রম পরিবর্তন না হয়। তাহলে এই তিনটা যেই সিরিয়ালে ছিল এই সিরিয়ালে থাকবে। ধরো এরকম হইতে পারে যে ধরো এম এ এ, তারপরে ধরো যে ওয়েট, তারপরে ধরো বি, ওইগুলো সিরিয়াল এভাবে রাখলাম, পি, তারপরে ধরো ই, তারপরে ধরো আর, তারপরে ধরো আই, তারপরে কিউ। এই যে দেখো দেখো এই যে ক্রম পরিবর্তন করি নাই কিন্তু, দেখো এ ই আই এই তিনটা আগে যেই ক্রমে ছিল এখানে কিন্তু একই ক্রমে আছে, কথা বুঝছো? মানে আগে এ আছে, তোমাকে যখন বলবে ক্রম পরিবর্তন করা যাবে না, এটার মানে হচ্ছে এ ই আই এই সিরিয়ালটাতে এ অবশ্যই আগে থাকবে, তারপরে থাকবে ই, তারপরে আই, কথা বুঝছো? এখন এ ই আই এরকম হইতে পারে, অথবা এই যে এ ই আই, অথবা সামনে, মানে এই তিনটার মধ্যে অবশ্যই এ আগেই থাকবে, ই মাঝখানে থাকবে, আই পরে থাকবে, বাট এটা কিন্তু মুভ করতে পারবে। তো ক্রম পরিবর্তন না করে মানে হচ্ছে এরা আনাগোনা করতে পারবে, কিন্তু সিরিয়ালটা এই ক্রমটা ঠিক থাকতে হবে। আর যখন বলবে অবস্থান পরিবর্তন না করে, মানে সে মুভি করতে পারবে না, বিন্যাসে সে অংশগ্রহণ করতে পারবে না, কথা বুঝছো? ওকে, ফাইন ফাইন ফাইন। এখন বারবার তুমি যখন বিন্যাস করবা, বিন্যাস করার ক্ষেত্রে এইভাবে এইভাবে ভিন্ন ভিন্ন সংখ্যা আগে পিছে হয়ে যাচ্ছে কিনা এটা হিসাব করা কি অনেক কঠিন ব্যাপার না? এই তিনটা বারবার আগে পিছে হচ্ছে কিনা এটা হিসাব করা তো কঠিন। তো এটা কখন সহজে হিসাব করা যাবে? যখন তুমি তিনটাকে চিন্তা করবে, আছে তিনটাকে তুমি মনে মনে চিন্তা করো এ, অথবা তিনটাকে মনে মনে চিন্তা করো ই, অথবা তিনটাকে মনে মনে চিন্তা করো আই, একই জাতীয়। এইবার তুমি যদি ইচ্ছা মতো মুভ করো, ধরো এখানেও এ এ এ, তাহলে ক্রম পরিবর্তন হবে। অথবা ই ই ই, আই আই আই, একই জাতীয় বর্ণ হইলে আগে পিছে করলেও ক্রম পরিবর্তন হবে না, কারণ তুমি তো বুঝবা না যে এই এখানে গেছে নাকি এখানে আসছে, দুইটা সেম হইলে তো আর ক্রম পরিবর্তন হয় না। কাজেই যখনই আমাকে বলা হবে যে ক্রম পরিবর্তন না করে বিন্যাস করো, তো যাদের ক্রম পরিবর্তন করা যাবে না আগে খুঁজে বাইর করবা যে কাদের ক্রম পরিবর্তন করা যাবে না, তাদেরকে একই জাতীয় ধরবা, কথা বুঝছো? শেষ। একজন বলছে আপেক্ষিক অবস্থানটা আরেকবার বোঝান। ভাই খুবই সহজ জিনিস, দেখো আপেক্ষিক অবস্থান, আপেক্ষিক অবস্থান মানে হচ্ছে পাঁচটা স্বরবর্ণ এরা এদের জায়গাতেই বসবে। স্বরবর্ণ কয়টা আছে? পাঁচটা। এই পাঁচটা দেখো, এই যে 1 2 3 4 5, এই পাঁচটা ঘরে পাঁচটা স্বরবর্ণ বসতে পারবে। স্বরবর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণ আসতে পারবে না, ব্যঞ্জন বর্ণের জায়গায় স্বরবর্ণ বসতে পারবে না, বুঝছো? তো এই পাঁচটা ঘরে পাঁচটা স্বরবর্ণ কত ভাবে বসতে পারে? 5 ফ্যাক্টরিয়াল ভাবে। কিন্তু তিনটা ই আছে, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। দুইটা আই আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। ঠিক একইভাবে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। তো 6টা ব্যঞ্জন বর্ণ কয়টা করে বসবে? 6টা করে ডেফিনেটলি। তো 6টা ব্যঞ্জন বর্ণ 6টা করে বসানো যায় কত ভাবে? 6 ফ্যাক্টরিয়াল ভাবে। তিনটা আছে এন, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। দুইটা আছে জি, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বুঝছো? এইবার বুঝছো? একটু বলো। ওকে, ঠিক আছে, এইবার বোঝা গেছে। ফাইন ফাইন ফাইন। এইবার আস্তে ধীরে সবই বুঝবা, কোনো সমস্যা নাই। আজকে ক্লাসের পর যখন বাড়ির কাজ করতে যাবা সবই আস্তে আস্তে ক্লিয়ার হবে, টেনশন করার কোনো কারণ নাই। দেখো পারমুটেশন লিখো, শুধু শব্দটা লিখো। পারমুটেশন শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, এইবার বলো, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে। তাহলে স্বরবর্ণগুলা কি এখানে অংশগ্রহণ করবে? বলো, স্বরবর্ণগুলা কি বিন্যাসে অংশগ্রহণ করবে? করবেই না। আগে দাঁড়াও লিখি, পারমুটেশন, পারমুটেশন। তাহলে স্বরবর্ণগুলা বাদ, স্বরবর্ণগুলা খুঁজে বাইর করে বাদ দেও, স্বরবর্ণগুলা অংশগ্রহণ করবেই না। তাহলে বলো স্বরবর্ণগুলা বাদ দিলে আর মোট ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 1। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? এই সরি আরেকটা আছে তো, এই যে 6। কয়টা? 6টা। তো স্বরবর্ণগুলো নাড়াচাড়া করবেই না, এই 6টা ব্যঞ্জন বর্ণ নাড়াচাড়া করতে পারবে।
তাইলে এই 6টা ব্যঞ্জন বর্ণ 6টা ঘরের মধ্যে, কারণ এরা এইগুলা ফিক্স, কিন্তু এরা নাড়াচাড়াই করবে না। তাহলে 6টা ব্যঞ্জন বর্ণ, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ঘরের মধ্যে 6টা ব্যঞ্জন বর্ণ মুভ করতে পারবে। কত ভাবে? 6 ফ্যাক্টোরিয়াল। আর 2টা আছে টি, দেখো 2টা আছে টি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কত? 360 ভাবে। বলো কে কে বুঝছো? একটু বলো কয়টা কে কে বুঝছো? একটু বলো কয়জন বুঝছো? ভাইয়া এখানে স্বরবর্ণগুলার অবস্থান পরিবর্তন হবেই না, এরা মরে গেছে, স্বরবর্ণগুলা ডেড। তুমি চিন্তা করো ডেড, স্বরবর্ণ এখানে নাই, চিন্তা করো বাদ। ব্যঞ্জন বর্ণ আছে 6টা, তো 6টা ব্যঞ্জন বর্ণ কত হবে মুভ করতে পারবে? কত হবে সাজাতে পারবো? 6 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে 2টা আছে টি, এই বুঝতেছো? 2টা টি, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ। এখন এখানে একটা ওয়ার্ড আছে, পুনরায় সাজানো যাইতে পারে, এইটার কারণে কিন্তু একটু চেঞ্জ হবে উত্তরটাতে। বলো তো কি চেঞ্জ হবে? মোট সাজানো হচ্ছে 360, পুনরায় সাজানো মানে কি জানো? এই একভাবে তো সাজানো আছেই, এই যে দেখো পারমুটেশন, সে নিজেই একটা বিন্যাস। তারপর স্বরবর্ণগুলা যদি নাড়াচাড়া করো না করো, শুধু ব্যঞ্জন বর্ণগুলা চেঞ্জ হবে, হয়ে হয়ে নতুন একটা বিন্যাস হবে, তাই না? তো এই যে যতগুলা বিন্যাস হবে 360, তার মধ্যে একটা বিন্যাস তো দেওয়াই আছে, এই যে একটা, এটা নিজে। বুঝতেছো কথা? ধরো স্বরবর্ণগুলো নাড়াচাড়া করতে পারবে না, ধরো পি গেল আর এর জায়গায়, আর আসলো পি এর জায়গায়, একটা বিন্যাস। ধরো এম গেল এন এর জায়গায়, এন আসলো এম এর জায়গায়, আরেকটা বিন্যাস। এভাবে চেঞ্জ হইতে 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 নতুন নতুন বিন্যাস আসবে। তোমাকে যদি প্রশ্ন বলতো কত রকম ভাবে সাজানো যেতে পারে, উত্তর হইতো 360। যখন বলবে পুনরায়, পুনরায় মানে হচ্ছে এই যে একটা তো দেওয়াই আছে প্রশ্নে, একটা বিন্যাস প্রশ্নে দেওয়াই আছে, তা লিখবা পুনরায় সাজানো যাবে, একটা বাদ দিতে হবে, কথা বুঝতে উত্তর হবে 359। পুনরায় সাজানো যাবে, সাজানো যাবে 360 মাইনাস 1 সমান 359 ভাবে। কথা কে কে বুঝছো? যে তুমি স্বরবর্ণগুলার অবস্থান পরিবর্তন না করে যতভাবে সাজাইতে পারবা, তার মধ্যে একটা সাজানো তো দেওয়াই আছে প্রশ্নে, কথা বুঝছো? ব্যঞ্জন বর্ণগুলার অবস্থান পরিবর্তন করে যতবার সাজাইতে পারবা, টোটাল হচ্ছে 360। এই 360টার মধ্যে কিন্তু একটাই, যে এই বেচারা নিজে, এই নিজেও কিন্তু একটা, ওই 360-এর মধ্যে একটা কিন্তু সে নিজে। তো পুনরায় বললে 1 মাইনাস করে দিতে হবে। বুঝছো কথা? কাজে এতক্ষণ ধরে আমরা যতগুলো ম্যাথ করতেছি, প্রত্যেকটা ম্যাথে যদি পুনরায় কথাটা থাকে, কত বিয়োগ করতে হবে বলো? ধরো এই ম্যাথটাতে, ধরো উপরে যে ম্যাথগুলো করতেছিলাম, ধরো লাস্টে যদি পুনরায় থাকে, একদম শুরুতে কই ম্যাথগুলো, বড় প্রশ্নটা কই, ধরো এখানে, এখানে যদি বলে ধরো যে সবগুলো আমরা ব্যবহার করে, এটা তো পুনরায় বলবে না। যদি বলে পুনরায় কত সাজানো যাবে, তাহলে 1 মাইনাস করে দিবে। বুঝছো কথা? যদি পুনরায় থাকে, যে মানে এই ধরনের প্রশ্নে যদি বলে পুনরায় থাকে কই, তাহলে লাস্টে প্রশ্নে যেটা আছে সেটা মাইনাস করে দিতে হবে। প্রশ্নে যেটা আছে সেটা নিজেও একটা বিন্যাস, সে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, একজন বলছে 1 যোগ হবে না, এই বেটা 360টার মধ্যে টোটাল সাজানো যাবে 360 ভাবে, তার মধ্যে একটা বিন্যাস হচ্ছে এইটা। তো পুনরায় বললে অলরেডি একটা আছে, নতুন করে কত হবে? 359। 1 যোগ হবে কেন? হ্যাঁ, পুনরায় বললে 1 যোগ হয়, একটা অলরেডি দেওয়া আছে। মনে করো তোমার কাছে আছে 360 টাকা, আর 1 টাকা তোমার আরেকজন ধার দিছিল, তো আসলে তোমার কাছে আছে কত? 359। 1 বিয়োগ হবে। আচ্ছা, এবার এই প্রশ্নটা পড়ো, রিডিং পড়ো, ভালো মতো পড়ো। এই প্রশ্নটা ভালো মতো রিডিং পড়ে ডান কমেন্ট করো। যখনই বলবে পুনরায়, পুনরায় কতভাবে সাজানো যাবে, পুনরায় কতভাবে সাজানো যাবে, তাহলে প্রশ্নে যে বিন্যাসটা দেওয়া আছে ওই বিন্যাসটা মাইনাস যাবে। প্রশ্নে ওয়ার্ডটা দেওয়া আছে পারমুটেশন, এটা তো একটা বিন্যাস, 1 মাইনাস যাবে, শেষ। একদম সহজ কথা। সহজ কথাটা কঠিন হওয়ার দরকার আছে কোনো? হ্যাঁ, ঠিক আছে। দেখো পোস্টেজ, পোস্টেজ শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোর স্থান দখল করে। এইবার ঠান্ডা মাথায় আগে বলো তো, এখানে মোট বর্ণ আছে কয়টা, মানে ঘর আছে কয়টা? 1 2 3 7টা। মোট বর্ণ যতগুলা, তুমি অতগুলা ঘরই তো পাবা বসানোর জন্য, তাই না? পরীক্ষায় এগুলো ঘর আঁকানো লাগবে না, তোমার বোঝানোর জন্য আমি আঁকাইতেছি। এটা ঘর আঁকানো ম্যান্ডাটরি না। দেখো মোট ঘর আছে 7টা, মানে 7টা বর্ণ বসানো যাবে আর কি।
আমরা 7টা ঘরে 7টা বর্ণ বসাবো। আচ্ছা বলো তো এখানে জোর স্থান কয়টা আছে আগে বলো। ওয়েট, 1 2 3 4 5 6 7। দেখো জোর স্থান আগে সিলেক্ট করো। জোর, এই যে এটা জোর, এই যে জোর, এই যে জোর। জোর স্থান আছে কয়টা বলো? জোর স্থান আছে 3টা, তাই না? এখন দেখো স্বরবর্ণগুলো জোর স্থান দখল করবে। এখন বলো তো এখানে স্বরবর্ণ আছে কয়টা? পোস্টেজ। দেখো আগে ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করি। ব্যঞ্জন বর্ণ পি এস টি জি, এই 4টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ কি কি আছে? ও এ ই। এখন ভাইয়া একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, জোর স্থান আছেও 3টা, স্বরবর্ণও 3টা, তাহলে বলো তো 3টা স্থান 3টা বর্ণ দিয়ে ফিল আপ করা যায় কয়ভাবে? মানে 3টা বর্ণ থেকে 3টাই নিতে হবে। শোনো 3টা স্থান ফিল আপ করবো মানে কি? 3টা বর্ণ নিতে হবে। তো 3টা আছে, 3টা বর্ণ নিবও 3টা বর্ণ। তাহলে 3টা বর্ণ থেকে 3টা বর্ণ নিয়ে ফিল আপ করা যায় 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তুমি লিখবা, বাংলায় লিখবা যে এখানে জোর স্থান আছে, মোট বর্ণ আছে 7টি, তাহলে জোর স্থান আছে 3টি। তো 3টি স্বরবর্ণ নিয়ে 3টি স্থান ফিল আপ করা যাবে। ভাই লিখবা 3টি স্বরবর্ণ নিয়ে 3টি জোর স্থান পূরণ করা যাবে 3 ফ্যাক্টরিয়াল ভাবে। এইবার বলো কত রকম সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোর স্থান দখল করে। এখন ওয়েট করো। আচ্ছা এখন আমাকে বলো শুধু স্বরবর্ণ বসাইলে কি বিন্যাস হয়ে যাবে? শুধু স্বরবর্ণ বসাইলে কি বিন্যাস হয়ে যাবে? ব্যঞ্জন বর্ণ বসাইতে হবে না? পোস্টে শব্দটির বর্ণগুলি কত রকম সাজানো যায়? সবগুলো বর্ণ তো নিতে হবে। তোমাকে বলছে কিন্তু সবগুলো বর্ণ নিতে হবে, বাট স্বরবর্ণগুলো জোর স্থানে বসবে। তার মানে কি ইনডিরেক্টলি এটা বলে দেয় নাই যে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে? ওটাকে আলাদা করে বলে দেওয়া দরকার আছে বলো? তোমাকে যদি কেউ বলে স্বরবর্ণগুলো জোর স্থানে বসবে, তাহলে তো অবশ্যই তোমাকে নিজে নিজে বুঝে নিতে হবে তাহলে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। এখন বলো বিজোড় স্থান আছে কয়টা? বিজোড় স্থান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? কয়টা? 4টা। তাহলে 4টা ব্যঞ্জন বর্ণ 4টা স্থানে বসাবো, মানে 4টা থেকে 4টা নিয়ে কত হবে? 4 ফ্যাক্টরিয়াল। এই কথা বুঝতেছো? এখানে কি কোনো পুনরাবৃত্তি আছে? এখানে কি এক জাতীয় বর্ণ আছে যে ভাগ করা লাগবে? দাঁড়াও, যেহেতু স্বরবর্ণের শতটা আগে বলছে তাহলে স্বরবর্ণটা উপরে লিখি, ব্যঞ্জন বর্ণটা নিচে লিখি, এটা কোনো ব্যাপার না। এখানে কি পুনরাবৃত্তি আছে মানে একই জাতীয় বর্ণ আছে যে ভাগ করা লাগবে? বলো একই জাতীয় বর্ণ আছে যে ভাগ করা লাগবে? লাগবে না। এখন বলো তো এই দুইটা কি গুণ হবে না যোগ হবে? তাই এটা কি নির্ভরশীল না? নির্ভরশীল। শুধু 3টা স্বরবর্ণ দিয়েও বিন্যাস ফিল আপ হচ্ছে না, শুধু 4টা ব্যঞ্জন বর্ণ দিয়েও হবে না, দুইটা একসাথে মিলে একটা বিন্যাস হবে, তাই তো? সবগুলো বর্ণ নিয়ে, তাহলে উত্তর কিন্তু গুণ হবে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 3 ফ্যাক্টরিয়াল গুণ 4 ফ্যাক্টরিয়াল। বলো তো কথাটা কে কে বুঝছো? এগুলা খুবই সহজ মেথ, শুধু শুধু কঠিন পাইবো না। দেখো স্বরবর্ণ আছে 3টা, জোর স্থানও আছে 3টা, তো 3টা স্বরবর্ণ 3টা স্থানে বসতে পারবে 3 ফ্যাক্টরিয়াল ভাবে, যেহেতু কোনো পুনরাবৃত্তি বা একই জাতীয় বর্ণ নাই, কোনো কিছুতে ভাগ করা লাগবে না। তারপর বিজোড় স্থান আছে 4টা, তাহলে 4টা ব্যঞ্জন বর্ণ 4টা বিজোড় স্থানে বসতে পারবে 4 ফ্যাক্টরিয়াল। তো দুইটা মিলে মোট 7টা বর্ণ নিয়ে একটা বিন্যাস হবে, তাহলে গুণ নির্ভরশীল ঘটনা, গুণ হয়ে যাবে, শেষ। উত্তর কত বলো তো? 3 ফ্যাক্টরিয়াল গুণ 4 ফ্যাক্টরিয়াল 144। আচ্ছা এবার পরের প্রশ্ন, এটা গেল প্রথমটা, এটা তো প্রথমটা গেল। হ্যাঁ এই যে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত ম্যাথ শেষ এইটা। এইবার পরের প্রশ্নটা পড়ো তো কি বলছে? শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলি একত্রে থাকবে? এইবার বলো 4টা ব্যঞ্জন বর্ণকে যদি একত্রে রাখতে হয় কি করতে হবে? একত্রে রাখার শর্ত কি? গিট দিতে হবে, কথা মনে আছে? গিট দিতে হবে, একটা বর্ণ ধরতে হবে। ওয়েট, দেখো মোট বর্ণ ছিল 7টা, ব্যঞ্জন বর্ণগুলোকে গিট দিতে হবে। দেখো এই যে পি এস টি জি, এই 4টা ব্যঞ্জন বর্ণকে গিট দিতে হবে, মানে একটা বর্ণ ধরতে হবে। তো এই 4টাকে মনে মনে চিন্তা করো, একটা আর এখানে 3টা, তাহলে মোট বর্ণ হবে কয়টা বলো? মোট বর্ণ হবে কয়টা? 4টা। কয়টা? 4টা। 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। এই যে এই 4টাকে ধরো একটা, আর এই যে স্বরবর্ণ 3টা, মোট 4টা। এখন বলো এই 4টাকে যে আমি গিট দিছি, এই গিট দেওয়ার সময় এই 4টার নিজেদের মধ্যে বিন্যাস কত? পিএসটিজি এইভাবেও নিতে পারি, কেউ চাইলে টিএসপিজি
কেউ চাইলে এসপিটিজি এই চারটার নিজেদের মধ্যে বিন্যাস কত, আরো 4 ফ্যাক্টোরিয়াল। কে কে বুঝছো? শেষ। 4 ফ্যাক্টোরিয়াল গুণ 4 ফ্যাক্টোরিয়াল, এই কথা কি বুঝছো? একত্রে থাকবে। আমি আবার বলতেছি, যখন তোমাকে বলতো যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তখন স্বরবর্ণগুলার নিজেদের মধ্যে বিন্যাস দিয়ে গুণ করা লাগতো। তোমাদের কি মনে আছে ছোট্ট বন্ধুরা? 576। আবার একটু মনে করে দেখো, যখন তোমাকে বলতো যে স্বরবর্ণগুলা একত্রে নিয়ে বিন্যাস, একত্রে মানে হচ্ছে যাদেরকে তুমি একত্রে রাখতে চাও তাদেরকে তুমি আগে একটা বর্ণ ধরবা। এই চারটাকে ধরো একটা বর্ণ, তাহলে মোট বর্ণ ছিল 7টা। 4টাকে একটা ধরলে বর্ণ কমবে কয়টা? 3টা, তাই না? তাহলে 7টা বর্ণ হয়ে যাবে 4টা বর্ণ। এখানে তো কোনো পুনরাবৃত্তি নাই, মানে একই জাতীয় বর্ণ নাই, ডিরেক্ট 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই চারটার নিজেদের মধ্যে বিন্যাস কত হবে সম্ভব? এই চারটার নিজেদের মধ্যে বিন্যাস সম্ভব আরো 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আরো 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হবে। কে কে বুঝছো একটু বলো তো? শোনো, এই ভুলটা কিন্তু অনেকেই করবে। তোমরা কি করবে? আরো যে একত্রে রাখার ক্ষেত্রে এই নিজেদের মধ্যে বিন্যাস দিয়ে কিন্তু অনেকে ভাই গুণটা করবে না। তোমাদের মধ্যে আর ভুল হবে কিনা যেতে হয় যে এই ভুলটা কিন্তু অনেকে করবে, যে অনেকে কি করবে জানো? শুধু শুধু 4 ফ্যাক্টোরিয়াল উত্তর দিয়ে দিবে। বলো তো এই জিনিসটা কে কে বুঝছো? যে ভাই, যখন আমি যাদেরকে একসাথে রাখতে চাই তাদেরকে একটা বর্ণ ধরবো, তো এই চারটাকে একটা ধরলে মোট বর্ণ হবে এই চারটা মিলে একটা, আর স্বরবর্ণ 3টা, 4টা। তো এই বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এখন এই চারটাকে যে একটা ধরছি, এইটা ধরার ক্ষেত্রেও তো বিন্যাস হইতে পারে, পারে না? এই চারটার নিজেদের মধ্যে বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এই বুঝছো? এই ভুলটা আজকের পরে আর কে কে করবা? হাত তোলো। আমি বললাম করবা, কিন্তু উইকলি এক্সামেও এই ভুল করবা, মেগা এক্সামেও করবা, কলেজের পরীক্ষাতেও করবা। তোমরা কি আর এই ভুল করবা যে যখনই একসাথের কথা আসবে এদের নিজেদের মধ্যে বিন্যাস দিয়ে কিন্তু লাস্টে গুণটা করে দিতে হবে? যারা গত ক্লাস করছো, তোমরা যদি আজকে ক্লাসের পর এই ভুলগুলা করো, মায়ের দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে বলো? এই মায়ের দেওয়া ছাড়া উপায় থাকবে? উপায় থাকবে না। আগে এই চারটাকে একটা ধরে বিন্যাস বের করবা 4 ফ্যাক্টোরিয়াল, তারপর নিজেদের মধ্যে বিন্যাস দিয়ে গুণ। ঠিক আছে? ওকে, গুড গুড গুড। এবার আসো এই প্রশ্নটা দেখো। ইকুয়েশন শব্দটির বর্ণগুলি কত রকমের সাজানো যায় যেন ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থান দখল করে? আচ্ছা বলো তো, এখানে মোট বিজোড় স্থান আছে কয়টা? দেখি কে পারো। আচ্ছা আগে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করো। শোনো, যখনই একটা প্রশ্ন দিয়ে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জোর বিজোড় বলবে, আগে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বের করো। দেখো, স্বরবর্ণ আছে ই, ইউ, এ, আই, ও, এই 5টা আছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ আছে কিউ, টি, এন। মোট বর্ণ 8টা। হ্যাঁ, 5টা আছে স্বরবর্ণ, 3টা আছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, মোট 8টা। তাহলে 8টার মধ্যে বিজোড় স্থান কয়টা? এটা তো বুঝো, এগুলা কি এভাবে লেখা লাগে মনে মনে? 1 2 3 4 5 6 7 8, এগুলো মনে মনে। শোনো, এগুলা এবার বক্স ইউজ করার দরকার নাই। বিজোড় স্থান আছে কয়টা? 4টা। 1 কই 2 3 4। এখন বলো তো, এই 4টা বক্সের মধ্যে এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। মোট ঘর আছে 4টা, বসাবো 3টা। বলো, 4টা ঘরে 3টা বর্ণ কত ভাবে বসানো যাবে? 4p3, তাই না? জায়গা আছে 4টা। একজন বলছে সম্ভব না। কেন সম্ভব? এই 4টা ঘরে 3টা বর্ণ বসাইতে কোনো সমস্যা আছে নাকি? যদি বলতো 3টা ঘরে 4টা বর্ণ বসাও, তাইলে এরর হইতো। এই জান্নাতিন আলফা কি আলফাফা, এরর আসবে না তো? যদি তোমাকে বলতো যে ঘর আছে 3টা, বর্ণ বসাইতে হবে 4টা, 3টার মধ্যে 4টা বসানো যাবে না, কিন্তু 4টার মধ্যে 3টা তো বসানো যাবে। ধরো একটা ঘর খালি থাকবে। ওয়েট, তোমাকে আমি এভাবে বুঝাই। ধরো 1 2 3 4 5 6 7 8। ধরো ব্যঞ্জন বর্ণ বিজোড় গুলো এই যে এইগুলা বিজোড় 1 3 5 7। ধরো এই 3টা তুমি 4টা ঘরের মধ্যে বসাবা। ধরো এরকম বসাইলে তুমি যে এই যে কিউ, এই যে টি, এই যে এন, এটা ফাঁকা থাকলো, অসুবিধা কি? অথবা এটা ফাঁকা থাকলো, তুমি এখানে বসাইলা, অসুবিধা নাই তো। মানে 4টা ঘরে 3টা বর্ণ তুমি বসাইতে পারবা কত ভাবে? 4p3। এখন বলো তো, 3টা ব্যঞ্জন বর্ণ বসাইলেই কি বিন্যাস শেষ? ভালো মতো বুঝছো? ব্যঞ্জন বর্ণগুলা বিজোড় স্থানে বসবে, তার মানে কিন্তু স্বরবর্ণগুলা জোড় স্থানে বসবে। এখন আমাকে তোমরা বলো,
আমাকে তোমরা বলো এখন এখানে এখানে ভালো মতো বুঝছো, এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সরি স্বরবর্ণ আছে কয়টা? 5টা। এখন ঘর আছে কয়টা? 2 4 6 8। 60টা করে 5টা বর্ণ বসানো যাবে? 60টা করে 5টা বর্ণ বসানো যাবে না। কিন্তু এখানে একটা কথার মারপেশ আছে, শোনো। তোমাকে বলছে ব্যঞ্জন বর্ণগুলা বিজোড় স্থান দখল করে, তাইলে আমি যে তোমাকে বলতেছি স্বরবর্ণগুলা জোড় স্থান দখল করবে, এটা কি ম্যান্ডেটরি? স্বরবর্ণের ক্ষেত্রে কি এখানে কোনো কন্ডিশন আছে? স্বরবর্ণ কিন্তু জোড় স্থানেও বসতে পারবে, বিজোড় স্থানেও বসতে পারবে। কথা বুঝছো? এই যে বিজোড় একটা স্থান ফাঁকা আছে না, একটু শোনো। দেখো, ব্যঞ্জন বর্ণের জন্য স্থান ছিল 4টা। স্থান ছিল কয়টা? 4টা। ধরো এই এনটা এখানে বসাইলাম, তাহলে একটা স্থান যে ফাঁকা আছে এটার মধ্যে কে দখল করবে বলো তো? ব্যঞ্জন বর্ণের জন্য স্থান ছিল 4টা, বসছে কয়টা? 3টা। তো ওই যে আরেকটা খালি আছে এটার মধ্যে কে বসবে? এটার মধ্যেও কে বসবে? স্বরবর্ণ বসবে। বুঝছো? তাহলে স্বরবর্ণের নিজের জায়গা ছিল 4টা, আর যেইটা খালি পড়ে আছে সেটার মধ্যেও সে বসবে। তো স্বরবর্ণ বসার জন্য জায়গা আলটিমেটলি 5টাই আছে। কথা বুঝছো কে কে? স্বরবর্ণটা যে জোরেই বসতে হবে এরকম কিন্তু ম্যান্ডেটরি না। কন্ডিশনটা দিছে ব্যঞ্জন বর্ণের জন্য, যে ব্যঞ্জন বর্ণটা বিজোড় স্থানে বসবে। স্বরবর্ণের কোনো কন্ডিশন নাই, স্বরবর্ণ জোর স্থানেও বসবে, বিজোড় যেটা ফাঁকা আছে এখানেও বসবে। তাহলে কয়টা আছে? 5টা। এবার বলো 5টা ব্যঞ্জন বর্ণ 5টা করে বসতে পারে কয়ভাবে বলো? সরি, ব্যঞ্জন বর্ণ তো জোর বর্ণ, কি বলে জোর বর্ণ না তো, ভাওয়েল বাংলা কি বলে? স্বরবর্ণ। 5টা স্বরবর্ণ 5টা ঘরে বসতে পারে 5 ফ্যাক্টর হবে। কথা বুঝছো? এই যে তাহলে উত্তর হবে ধুর, উত্তর হবে এই দুইটার গুণ। কথা কে কে বুঝছো আমি আবার বুঝাইতেছি, কোনো সমস্যা নেই, এগুলো একদম সহজ সহজ নেই। উত্তর হবে 5 ফ্যাক্টোরিয়াল। দাঁড়াও এটাকে আগে লিখি। শোনো, কন্ডিশন যেটার উপর আছে এটাকে আগে লিখি, ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। শোনো, লিখার সময় তুমি চিন্তা করার সময় না, দেখো ওয়েট, চিন্তা করার সময় এভাবে চিন্তা করবা, যেটার উপর কন্ডিশন আছে সেটা আগে লিখো। কন্ডিশন আছে ব্যঞ্জন বর্ণের উপর, লিখার সময় এইভাবে লিখবা। দাঁড়াও, এই যে স্বরবর্ণের উপরে কোনো কন্ডিশন নাই, ওয়েট, স্বরবর্ণের উপর কোনো কন্ডিশন নাই, তাহলে স্বরবর্ণটা পরে লিখো, আগে ব্যঞ্জন বর্ণের কাজটা শেষ করে নিবা। যার উপর কন্ডিশন আছে তার কাজটা আগে শেষ করবা। স্বরবর্ণ আছে 3টা আর বিজোড় স্থান আছে 4টা, তো 4টা স্থানে 3টা বর্ণ বসানো যাবে 4p3 ভাবে। তো 3টা বৈশা গেছে, বসছে কয়টা? 3টা। বাকি জায়গা আছে আরো 5টা। ওই 5টার মধ্যে 5টা স্বরবর্ণ বসতে পারবে 5 ফ্যাক্টরিয়াল ভাবে। বলো তো কে কে বুঝছো? এই উত্তর কত আসছে বলো? উত্তর কত আসছে? 2880। এই বুঝতেছো জিনিসটা সহজ না? আচ্ছা, এখন পরীক্ষা আসলে এগুলো মনে মনে করতে পারবে না, এগুলোকে আঁকাইতে হবে। একটু দেখো তো, শোনো, এগুলো পরীক্ষা আসলে কিভাবে লিখবা আমি বলি। তুমি লিখবা ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, তার মধ্যে ব্যঞ্জন বর্ণ 3টি, স্বরবর্ণ 5টি। এখন বিজোড় স্থান আছে কয়টি? 3টি। লিখবা এখানে মোট বিজোড় স্থান আছে 4টি, মোট বিজোড় স্থান আছে 4টি, জোড় স্থান আছে 4টি। তো 4টি বিজোড় স্থানে 3টি ব্যঞ্জন বর্ণ বসতে পারবে 4p3 ভাবে। তারপর বাকি স্থান আছে কয়টা? 5টা। মোট তো স্থান 8টা, যেহেতু বর্ণ আছে 8টা, তাহলে বাকি 5টা স্থানে 5টা স্বরবর্ণ বসতে পারবে 5 ফ্যাক্টরিয়াল ভাবে। কাজ শেষ। তাই তোমরা কি বুঝতেছো নাকি চিন্তা করতে কঠিন লাগতেছে? যদি ভাবেলেও এই কন্ডিশন দিত তাহলে তো এরর হতো। হ্যাঁ শোনো, এই ম্যাথটা যদি এরকম বলে দিত, এরকম বলে দিত যে ব্যঞ্জন বর্ণগুলা বিজোড় স্থানে আর স্বরবর্ণগুলা জোড় স্থানে বসে, এটা যদি উল্লেখ করে দিত তাহলে এরর হয়ে যেত, তাহলে সম্ভব না। বুঝছো? কারণ জোড় স্থান আছে 4টা, বিজোড় স্থান 4টাই, তো সেক্ষেত্রে এলোমেলো হয়ে যেত। এই কথা বুঝছো? এটাই যে শিউলি প্রশ্ন করছে, সেক্ষেত্রে এটা এরর হয়ে যেত, কারণ তখন 4টা জোর বর্ণে মানে 4টা বিজোড় কি বলে জোর জোর স্থানে 5টা স্বরবর্ণ তো বসাতে পারবে না। 4টা করে 5টা বর্ণ বসানো যায়? সম্ভব না তো। ওকে, প্রশ্ন এরকম, শোনো, এরকম কোনো ম্যাথ দিবে না যেটা এরর, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি যখন ম্যাথ করতে বসবা তুমি আগে মাথার মধ্যে এই চিন্তা রাখো না যে এরর চলে আসতে পারে, কারণ পরীক্ষায় কোনো ম্যাথ দিবে না যেটা এরর। ঠিক আছে? দেখো, আর্টিকেল, প্রশ্নটা পড়ো। আর্টিকেল শব্দটির বর্ণগুলি কত রকমের সাজানো যায়? যেন এই যে দেখো আরেকটা ম্যাথ, সেম প্রশ্ন, স্বরবর্ণগুলো বিজোড় স্থান দখল করে। এ আগে স্বরবর্ণ, শোনো, যেটার উপর কন্ডিশন থাকবে সেটা আগে বাইর করবা।
সর্বর্ণ আছে কি কি? এ, আই, ই, আর বাকিগুলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে আর, টি, আর, টি, সি, এল, আর, টি, সি, এল। মোট বর্ণ আছে 7টা, 1 2 3 4 7। হ্যাঁ, আচ্ছা বলো তো 7টা ঘরের মধ্যে সর্বর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? মনে মনে চিন্তা করো। 1 2 3 4 5 6 7। বিজোড় স্থান আগে মনে মনে চিন্তা করো, বিজোড় স্থান আছে কয়টা? 1 2 3 4। বিজোড় স্থান, বিজোড় স্থান আছে 4টা, স্বরবর্ণ আছে 3টা। বলো 4টা ঘরে 3টা বর্ণ কত ভাবে বসানো যাবে? 4টা ঘরে 3টা স্বরবর্ণ বসানো যাবে 4p3। এখন ধরো তুমি 3টা স্বরবর্ণ বসাইছো, ওই যে 1 3 5 7 তো খালি আছে। ভাই বিজোড় স্থান আছে 4টা, এই 4টা কি তুমি ফিল আপ করতে পারবা স্বরবর্ণ দিয়ে? বলো 3টা স্বরবর্ণ দিয়ে 4টা ঘর ফিল আপ করতে পারবা? পারবা না। একটা ঘর কিন্তু খালি থাকবেই, একটা ঘর খালি থাকবেই, সেটার মধ্যে ব্যঞ্জন বর্ণ বসবে। তাহলে এখন মোট ঘর খালি আছে কয়টা? 1 2 3 4। তাহলে 4টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণ বসবে, কত হবে বলো? 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। 4টা ঘরে, বাকি 4টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণ বসবে, 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে উত্তর 4p3। মানে এই ম্যাথগুলা বুঝতে পারলে একাডেমিকে একটু বাংলা ভাষা লিখতে হবে, বাট অ্যাডমিশন টেস্টে এইগুলা যে 10 সেকেন্ডে অ্যান্সার করে ফেলা যাবে, এটা কে কে বুঝতেছো একটু বলো তো? অ্যাডমিশন টেস্টে আচ্ছা উত্তর কি 576? সবাই বলতেছে 576, বিশ্বাস করে নিলাম। অ্যাডমিশন টেস্টে একটু মানে কি বলে একাডেমিকে, শোনো বাংলা অনেকেই বলতেছো যারা কমেন্টে যে এগুলা পরীক্ষায় কেমনে লিখবো, ভাই তুমি আগে বুঝো। এগুলা বুঝতে পারলে পরীক্ষায় বাংলা ভাষায় তুমি লিখতে পারবা। বাংলা ভাষায় কেমনে লিখবা? আর্টিকেল শব্দটিতে মোট বর্ণ আছে 7টি, যেখানে স্বরবর্ণ 3টি, ব্যঞ্জন বর্ণ 4টি। তারপর লিখবা 4টি বিজোড় স্থানে 3টি স্বরবর্ণ বসতে পারে 4p3 ভাবে। তারপর লিখবা বর্ণ বসছে কয়টা? 3টা, তাহলে ঘর আরো খালি আছে 4টা। লিখবা অবশিষ্ট 4টি ঘরে বা 4টি স্থানে 4টি ব্যঞ্জন বর্ণ বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে মোট বিন্যাস এটা কোন এটা? এই বলো, কথা বলো। তুমি যদি জিনিসটা বুঝো, বাংলা ভাষার লাগিয়া কি তুমি আটকাইবা? বলো, কথা বলো না ছোট্ট বন্ধুরা। এই তোমরা কি বুঝতেছো না? কঠিন লাগতেছে? ওকে, তোমরা এই বিন্যাস সমাবেশ অধ্যায়ের মজাটা কোথায় জানো? বিন্যাস সমাবেশ অধ্যায়ের মজাটা হচ্ছে এগুলো যখন অ্যাডমিশন টেস্টে আসবে বুঝলে ডিরেক্ট উত্তর লিখে দিলে ফুল মার্কস। অ্যাডমিশন টেস্টে এইগুলো এত কিছু লিখাই লাগে না, বুঝছো? প্রশ্নটা পড়ো, ভালো মতো প্রশ্নটা পড়ো। 2জন বিএসসি, বিএসসি ক্লাসের, বিএসসি মানে তুমি ধরো যে আই এর পরে ইন্টার, তোমরা যে ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবা, ওই ডিগ্রিটাই তো বিএসসি। ধরো বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, বুঝতেছো? তো ধরো যে ইউনিভার্সিটিটা হচ্ছে বিএসসি, আর আইএসসি মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, বুঝছো কথা? ওকে, 2জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমে একটি লাইনে সাজানো যায় তা নির্ণয় করো। ওকে, 3-4টা সিকিউ ক্যান্ডিডেট, হ্যাঁ হ্যাঁ করাবো, আরে সবই করাবো, সবই মাত্র করাচ্ছি, অসুবিধা নাই তো। হ্যাঁ ঠিক আছে, আগে হ্যাঁ রিটার্নে এগুলাই আসে, এগুলাই আসে, এগুলো সব তো রিটার্ন স্ট্যান্ডার্ড ম্যাথই। শোনো বিন্যাসের ম্যাথ, রিটার্ন এমসিকিউ সব সেম, কারণ এখানে বড় ম্যাথ খুবই কম, পারলে তুমি ঠিক উত্তর লিখে ফেলতে পারবা। আচ্ছা দেখো, ধরো একটা লাইন, স্কুলে কেউ পিটি করছো লাইনে দাঁড়ায়, অথবা পরীক্ষার হলে ধরো যে পরীক্ষায় বসতেছো এক লাইনে, এখানে যেহেতু একটা লাইনে দাঁড়াই সাজাইতে বলছে, ধরো তুমি পরীক্ষায় পিটি করতেছো, ধরো ক্লাস 9 এবং ক্লাস 10, এভাবে চিন্তা করো। স্যার তোমাকে বলে দিল যে ক্লাস 9 এবং 10 লাইনে দাঁড়াও, তবে ক্লাস 10-এর 2জন পাশাপাশি দাঁড়াতে পারবে না। তো 9 10 9 10 এরকম হইতে পারবে, 9-এর 2জন পাশাপাশি থাকতে পারবে, কিন্তু 10-এর 2জন পাশাপাশি থাকতে পারবে না। আগে একটা জিনিস বোঝো, ধরো বিএসসি, তোমাকে বলছে বিএসসি ক্লাসের 2জন ছাত্র পাশাপাশি থাকতে পারবে না, কিন্তু আইএসসি, আইএসসি কিন্তু পাশাপাশি থাকলেও কোনো সমস্যা নেই, বুঝছো? তো বিএসসি ক্লাসের ছাত্র পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি এবং 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমের একটি লাইনে সাজানো যায়। এখন আমাকে বলো তো, এই যে আইএসসি ক্লাসে 14 জন আছে, এদের উপর কি কোনো কন্ডিশন আছে? বলো, এই 14 জনের উপর কোনো কন্ডিশন আছে? তুমি বলো। কন্ডিশন হচ্ছে বিএসসির উপর। এই 14 জন কিন্তু ইচ্ছা মতো দাঁড়াবে, একজন যে দাঁড়াবে, একজন তো একটা স্থানে দাঁড়াবে। বলো তো 14 জন মানুষ
কতভাবে দাঁড়াইতে পারবে? 14 জন মানুষ 14টা জায়গায় দাঁড়াবে, একজনের পরে একজন, ধরো 14 ফ্যাক্টোরিয়াল। 14 জন মানুষ থেকে তুমি 14টা স্থান ফিল আপ করবা কতভাবে? 14 ফ্যাক্টোরিয়াল, এই কথা বুঝতেছো? 14 ফ্যাক্টোরিয়াল ভাবে। বা আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আইএসসি ক্লাসের ছাত্র আছে 14 জন, সবাইকে তো নিতে হবে, এখানে তো কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিতে হবে। তো 14 জন থেকে 14 জন নিয়ে কতভাবে সাজানো যায়? 14 ফ্যাক্টোরিয়াল, শেষ। এই মানুষের মধ্যে 14 জন আলাদা মানুষ, এখানে কি কমন কিছু আছে যে দুইটা মানুষ সেম 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ? এখানে কি মানুষের ক্ষেত্রে এরকম কিছু আছে? কিছু জিনিস কিন্তু বুঝে নিতে হবে যে 14টা ভিন্ন ভিন্ন মানুষ, অবশ্যই একই মানুষ তো একসাথে দুই জায়গায় থাকতে পারবে না। আচ্ছা, এইবার বলো, অনেকের মনে হচ্ছে না উত্তরটা মনে এরকম ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, এরকম কার কার মনে হচ্ছে বলো তো? লেখো না আগেই। তোমার কি উত্তরটা এরকম মনে হচ্ছে? উত্তরটা এরকম না। কেন? কারণ এই বিএসসি স্টুডেন্ট কিন্তু পাশাপাশি দুইজন থাকতে পারবে না, এই আইএসসি কিন্তু পাশাপাশি দুইজন হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার তুমি চিন্তা করো, ধরো আইএসসি মানে ইন্টারমিডিয়েটের 14 জন পাশাপাশি দাঁড়ালো, ধরো ওয়েট, ধরো 1 2 3, এটাকে আমরা লিখি, ধরো এইভাবে লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ধরো সাদাগুলা, ধরো সাদাগুলা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এরা ইচ্ছা মতো দাঁড়াই গেল, কোনো কন্ডিশন নাই। এখন এই যে বিএসসি, এই 10 জন যদি পাশাপাশি দাঁড়াইতে না পারে, তাইলে এদের দাঁড়ানো জায়গা কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কতগুলা ঘর আছে বলো তো? এই 14 জন মানুষের মাঝখানে মাঝখানে দিতে হবে, যাতে বিএসসি ক্লাসের 10 জন পাশাপাশি থাকতে না পারে। কথাকে কে বুঝতে, দেখো কয়টা ঘর হইলো? এই যে 14 জন আইএসসি মানে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এদের ফাঁকে ফাঁকে বিএসসি গুলাকে বসাইতে হবে, কথা বুঝতেছো? তাহলে এখানে মোট ঘর আছে 15টা, কে কে বুঝছো? দেখো গুনো, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোট ঘর কিন্তু এই দেখো, সামনে একটা পিছনে একটা, তুমি এটাকে সামনে ওটাকে সামনে সেটা ধরো, সামনে একটা পিছনে একটা, মাঝখানে 13টা। তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে 14 জন মানুষ যদি এক লাইনে দাঁড়ায়, তাদের মাঝখানে 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 বসানো যাবে মোট 15 জনকে, কারণ মাঝখানে আছে 13টা সিট, আর সবার সামনেও বসানো যাবে, সবার পিছনেও দাঁড় করানো যাবে। তাইলে এই 10 জন মানুষ বসানোর জন্য তোমার কাছে অ্যাভেলেবল জায়গা আছে কয়টা বলো? এই কথা বলো, একটু বুঝতেছো? ইন্টারমিডিয়েটের 14 জন ইচ্ছা মতো বসাই দাও বা দাঁড় করাই দাও লাইনে, 14 জন দাঁড়ায় করে দিলে 14 ফ্যাক্টোরিয়াল, শেষ। এখন বিএসসি গুলাকে এমন ভাবে দাঁড় করাইতে হবে যেন তার আগেও ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকে, পিছেও ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকে। তো মাঝখানে গড় আছে কয়টা? এই মাঝখানে গড় আছে কিন্তু 13টা, আর সবার সামনে একটা আছে, সবার পিছনে একটা, মোট 15টা। তাহলে উত্তর হচ্ছে ইন্টু এই 15টা ঘরে এই 10 জনকে বসানো যাবে 15p10, শেষ। এটার উত্তর অনেক বড় চলে আসবে, অত বড় উত্তর দেখবা ক্যালকুলেটরে এরর চলে আসতেছে, ওটা বসাইতে হবে না, এইভাবে লিখে দিলেই ফুল মার্কস, এইভাবে রেখে দিলেই ফুল মার্কস। কয়জন বুঝছো একটু বলো তো? কয়জন বুঝছো একটু বলো? এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেছে, ভাই ঘর আছে 15টা, মানুষ আছে 10 জন, ফিল আপ তো হবে না। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেই শেষ। ধরো এগুলা খালি, এগুলা খালি, দাঁড়াও, এগুলা এগুলা খালি, ওয়েট, এগুলা খালি, এটা কেমনে করি? হ্যাঁ, এগুলা খালি। এই ধুর, কি হইলো? আরে চলে গেল কেন? ধর, আচ্ছা পরের প্রশ্ন আনতেছি, দেখো ওয়েট, ধরো যে এগুলা খালি। এখন আমাকে বলো, ধরো 15টা জায়গার মধ্যে তুমি বসাইছো কয়জনকে? 10 জনকে। ধরো এই যে 10 জন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা বলো, এই 5টা জায়গা খালি থাকলে কি কোনো অসুবিধা আছে? এই 5টা জায়গা খালি থাকলে কি কোনো অসুবিধা আছে বলো তো? খালি থাকলে কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নাই, কারণ প্রশ্নে বলছে বিএসসি 10 জন পাশাপাশি বসা যাবে না। এই যে এখানে এগুলা খালি থাকবে, এতে কি হয়ে যাবে? আইএসসি গুলা মানে ইন্টারমিডিয়েট গুলা, এই যে এই ইন্টারমিডিয়েট গুলা কাছাকাছি দাঁড়ায়, মানে এদের মাঝখানে কেউ নাই,
এরা পাশাপাশি দাঁড়ায় যাবে। তো এরা পাশাপাশি দাঁড়ায় গেলে তো কোনো সমস্যা নাই। কথা বুঝছো? আগে বলে এটা উত্তরটাকে আগে বুঝছো, উত্তরটাকে আগে বুঝছো, এরপরে আমি গণনা বোঝাইতেছি। বাংলা একজন বলছে বাংলায় কেন লিখবো, ভালো প্রশ্ন, আমি বলতেছি কোনো সমস্যা নেই। ধুর, এটা হইলোটা কি আজকে, মানে এটা এবার মুছে দিলে চলে যাচ্ছে কেন? আচ্ছা দেখো, উত্তরটা হচ্ছে এই 14 জন ইচ্ছা মতো বসবে, 14 ফ্যাক্টর বা দাঁড়াবে। তো এদের আগে পিছে মোট জায়গা থাকবে 15টা। ওই 15টা ঘর 10 জন দাঁড়াইতে পারবে, বা 15টা স্থানে 10 জন দাঁড়াইতে পারবে 15 × 10, এত ভাবে শেষ। আর একজন জিজ্ঞেস করছে বাংলায় লিখবো কিভাবে। শোনো, বাংলায় কিভাবে লিখবা আমি বলতেছি। প্রথমে তুমি লিখবা 14 জন আইএসসি স্টুডেন্ট বা আইএসসি ক্লাসের ছাত্র দাঁড়াতে পারবে 14 ফ্যাক্টরিয়াল ভাবে, এদের উপর তো কোনো কন্ডিশন নাই। তারপরে লিখবা 14 জন আইএসসি ছাত্রের মাঝখানে স্থান আছে 13টি, এবং সামনে এবং পিছনে সহ মোট জায়গা আছে বা স্থান আছে কয়টি? 15টি। বুঝতেছো যে 14 জন ইন্টারমিডিয়েট স্টুডেন্টের মাঝখানে জায়গা আছে 13টি, আর সামনে একটা পিছনে একটা, 15টি। এবার লিখবা সুতরাং 15টি স্থানে 10 জন বিএসসি ছাত্র দাঁড়াতে পারবে 15 × 10 ভাবে। সুতরাং মোট মোট কত ভাবে দাঁড়াতে পারবে সবাই মিলে? 14 ফ্যাক্টরিয়াল ইন্টু 15 × 10। শেষ। এই কথা বুঝছো? কথা বুঝছো? আগে বুঝো, জিনিস বুঝলে তুমি লিখতে পারবা। এই বয়সে আইসে যদি বাংলায় এইভাবে লিখতে না পারো এতটুকু জিনিস, তাহলে তো হইলো না। এত ভাবে শেষ। এটা বাইরেও করতে হবে না, এগুলো উত্তর অনেক বড় হবে, অত বড় উত্তর লেখার দরকার নাই, জাস্ট এইভাবে লিখে রাখলেই হবে। তাই তুমি জিনিসটা বুঝছো কিনা, যে বলছো যে বাংলায় কেমন লিখবো ওই ওই আলাপ পরে, তুমি আগে এই লজিক বুঝছো কিনা, যে যাদের কন্ডিশন নেই, যার উপর কন্ডিশন নাই, তাদেরকে ইচ্ছা মতো দাঁড় করে ফেলছি। 14 জন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, 14 জন ইচ্ছা মতো দাঁড়ায় যাক 14 ফ্যাক্টরিয়াল। তারপরে এদের মাঝখানে জায়গা আছে 13টা, সামনে পিছে 15টা, দুইটা মিলে। তো 15টা জায়গায় বিএসসি দিয়ে ফিল আপ করো 15 × 10, বাকি 5টা খালি থাকবে জায়গা। ও খালি থাকুক, সমস্যা কি? ওখানে আইএসসি স্টুডেন্টগুলো একসাথে পাশাপাশি থাকবে। আইএসসি স্টুডেন্ট পাশাপাশি দাঁড়ালে তো কোনো সমস্যা নাই। কথা কি বোঝা গেছে? কথা ছোট্ট বন্ধুরা বোঝা গেছে? এবার একই টাইপের প্রশ্ন, বাংলা ভাষাটা একটু পেঁচানো শেষ। এটাই লাস্ট ম্যাথ, এটাই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। একটু প্রশ্নটা পড়ো, এটাই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য 21 জন, সদস্য 21 জন, তার মধ্যে 8 জন হচ্ছে মহিলা, 13 জন পুরুষ। 2 জন পুরুষ বাদ দিয়ে অবশিষ্ট সদস্যদের এক সারিতে কতভাবে সাজানো যাবে যাতে 2 জন মহিলা একত্রে না থাকে? আচ্ছা ওয়েট, আগে ভালো মতো শোনো। 2 জন পুরুষ বাদ, এই শোনো, মোট পুরুষ ছিল 13 জন, 2 জন আগেই বাদ, বাকি আছে কয়জন বলো? ভাই প্রশ্নটা কি করছে জানো? আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম। আগের ম্যাথ আর এই ম্যাথ হুবহু সেম, এখানে খালি একটু প্যাচ লাগাই দিছে। প্যাচটা কি? শুরুতেই 2 জন পুরুষ বাদ। ভাই এটা সহজ জিনিস, তোমাকে যদি পরীক্ষায় ডিরেক্ট বলতো যে 11 জন পুরুষ, এটা না বলে করছে কি, আগে বলছে পুরুষ আছে 13 জন, তারপর 2 জনকে বাদ দেও 11 জন। এটা কি প্যাচ লাগানো কিছু? সহজ জিনিস, 11 জন। এবার বলো, এখানে কন্ডিশন নাই কার উপর বলো? 2 জন মহিলা একত্রে দাঁড়াইতে পারবে না, পুরুষগুলার উপর কি কোনো কন্ডিশন আছে? মোট দাঁড়াবে কয়জন পুরুষ? 11 জন পুরুষ। তো 11 জন পুরুষ ইচ্ছা মতো দাঁড়ায় যাবে 11 ফ্যাক্টোরিয়াল। দেখো 11 জন পুরুষ ইচ্ছা মতো দাঁড়ায় যাবে 11 ফ্যাক্টোরিয়াল। এখন বলো 11 জন পুরুষ দাঁড়ায় গেলে তাদের মাঝখানে মহিলা বসানোর মোট জায়গা থাকবে কয়টা? 11 জন পুরুষের মাঝখানে মোট জায়গা থাকবে 10টা, সামনে একটা পিছনে একটা, টোটাল কয়টা? 12টা না? বুঝতেছো? মোট কিন্তু একটা বেশি হবে, 12টা। 11 জন পুরুষের মাঝখানে জায়গা থাকবে 10টা, আর সামনে একটা পিছনে একটা। তুমি এভাবে চিন্তা করতে পারো যদি বুঝতে অসুবিধা হয়। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11, মোট 11 জন পুরুষ ইচ্ছা মতো দাঁড়ায় গেল। তো দেখো এদের মাঝখানে জায়গা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, আর সামনে একটা পিছনে একটা, এই যে 11 12, একটা বেশি হবে। এটা তো বোঝাই যায়, এই বয়সে আইসা এইগুলা কি আর চিন্তা করে বাইর করা লাগে? 11 জন পুরুষের মোট মাঝখানে জায়গা থাকবে 10টা, সামনে একটা পিছনে একটা, মোট 12টা। তো এই 12টা প্লেসে মহিলা বসতে পারবে কয়জন? 8 জন, তাই না?
তাহলে 12p8 শেষ। কে কে বুঝছো? শেষ। এই ম্যাথগুলো উত্তর অনেক বড় হবে, এইভাবে লিখে দিলে হবে, এতভাবে শেষ। দেখো কন্ডিশন নাই কার উপর? কন্ডিশন নাই হচ্ছে পুরুষের উপর। মোট পুরুষ আছে 13 জন, বাট 2 জন আগেই বাদ, ওই 2 জন আসলে এখানে নেওয়াই যাবে না। তো নেওয়া যাবে কয়জন? 11 জন। তো 11 জন পুরুষ ইচ্ছা মতো দাঁড়ায় যাবে, ধরো আগে 11 ফ্যাক্টোরিয়াল। তারপর 11 জন পুরুষ দাঁড়ায় গেলে মাঝখানে 2 জন মহিলা পাশাপাশি নেওয়া যাবে না। তাহলে 2 জন পুরুষের মাঝখানে মাঝখানে একজন করে মহিলা দাঁড়াইতে হবে। বুঝতেছো? তো 11 জন পুরুষের মাঝখানে জায়গা আছে বসার মতো বা দাঁড়ানোর মতো 10টা, সামনে একটা পিছনে একটা, মোট 12টা। তো 12টা স্থানে 8 জন মহিলা দাঁড়াইতে পারবে, 12p8 ভাবে শেষ। একটু বলো বুঝছো কিনা? এগুলো কঠিন জিনিস না, এগুলা মনে মনে চিন্তা করে ম্যাথ মিলাই ফেলা যায়। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ফাংশন অধ্যায়ের প্র্যাকটিস শিট নাই কেন? ফাংশনের প্র্যাকটিস শিট আপলোড দেওয়া হয়নি? ফাংশনের প্র্যাকটিস শিট আছে তো? বোঝা গেছে? আপলোড দেওয়া হয়নি? আচ্ছা আমি আজকে ক্লাসের পরেই বলতেছি কাফিকে, আজকে ক্লাসের পরেই বলতেছি। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? আজকে ক্লাসে যে ম্যাথগুলা করাইছি এই ম্যাথগুলা বুঝতে পারছো কিনা বলো? একদম সহজ সুন্দর সুন্দর ম্যাথ, কঠিন কোনো ম্যাথ ছিল না, কঠিন কোনো ম্যাথ ছিল না। আশা করি বুঝতে পারছো। যদি কোনো একটা বুঝতে অসুবিধা হয়েও থাকে, হ্যাঁ মুন্নি মেসেজে বলো, কোনো কিছু অসুবিধা হলে মেসেজেই বলো, আমি মেসেজ চেক করতেছি, মানে কমেন্ট চেক করতেছি। হ্যাঁ আজকে ক্লাসের পর হাউস ওয়াইফ দিব, আজকে ক্লাসের পর লেকচার 1 থেকে 3 পর্যন্ত হাউস ওয়াইফ দিব। একদম ঠান্ডা মাথায় সহজভাবে চিন্তা করবা। আজকে ক্লাসের ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। যদি তুমি আগের দুইটা ক্লাস যদি সিরিয়ালাইজ করে থাকো, তাহলে আজকের ক্লাসের ম্যাথগুলো বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণই নাই। তবে বাংলা ভাষা যারা বলতেছো যে পরীক্ষায় কেমন লিখবো, আগে বোঝো। তুমি যদি জিনিসটা বুঝতে পারো, তুমি যেই বইটাই ফলো করো বোর্ড বইয়ের উদাহরণে যে ম্যাথগুলো করানো আছে না বইয়ের মধ্যে, ওই ম্যাথগুলোর বাংলা ভাষাগুলো দেখবা কেমনে লিখতে হয়, তাইলেই বুঝাবা। বাংলা ভাষার জন্য তুমি ম্যাথ আটকাবা না, আগে জিনিসটা বুঝো। ওকে ঠিক আছে, ঠিক আছে। ফার্স্টের ম্যাথের 3 নাম্বারটা একটু বোঝাই দেন। দেখো ফার্স্টের ম্যাথের 3 নাম্বারটা, ফার্স্টের ম্যাথের 3 নাম্বারটা দেখো, কতগুলোতে 3টি ই প্রথমে থাকবে, এরকম ম্যাথ আমরা গত ক্লাসেও করছি। 3টা ই প্রথমে থাকবে মানে এর এখানে ফিক্স করা, ফিক্স। এরা স্থান পরিবর্তন করতে পারবে না। তো যারা স্থান পরিবর্তন করতে পারবে না তারা বিন্যাসে অংশগ্রহণই করবে না। কারণ বিন্যাস মানে কি? স্থান পরিবর্তনের কারণে ধরো এ আগে যাচ্ছে ও পরে আসতেছে, এই জন্যই তো নতুন নতুন বিন্যাস হয়। তো এই 3টা ই বাদ, তুমি চিন্তা করো 3টা ই নাই, তো 3টা ই বাদ দিয়ে চিন্তা করো, মোট বর্ণ আছে 8টা, কাউন্ট করো 3টা ই একেবারে বাদ দিয়ে দাও, মোট বর্ণ আছে 8টা, 8 ফ্যাক্টোরিয়াল। 3টা আছে এন, 2টা আছে জি, 2টা আছে আই। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ম্যাথগুলো বাড়ির কাজ করো। আমি যে এই ম্যাথগুলো শোনো, আজকে ক্লাসের পরে আমি যে এইগুলো উত্তর লিখে দিব, এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো বাড়ির কাজ করবা, করার পরে মিলাবা, এবং অসীম কুমার শাহ স্যারের বই এবং কেতাবুদ্দিন স্যারের বই থেকে বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো করবা, কঠিন লাগবে না, কঠিন লাগার কিছু নাই, আস্তে আস্তে বুঝে বুঝে করবা, তাইলেই হবে। ওকে ঠিক আছে। একজন বলছে দাদা লাস্ট ম্যাথে 12p11 হবে না? 12p11 লাস্ট ম্যাথে 12p11 না, মহিলা তো আছে 8 জন। দেখো তোমাকে বলছে যে এমন ভাবে সাজাইতে হবে যেন 2 জন মহিলা একত্রে না থাকে, মানে 2 জন মহিলা পাশাপাশি না থাকে। তো মোট 11 জন পুরুষ ইচ্ছা মতো দাঁড়ায় যাবে। তারপর 12টা ঘরে আগে পিছে সহ 12টা ঘরে মোট মহিলা দাঁড়াবে 8 জন। কন্ডিশনটা তো মহিলাদের উপর, তাহলে এখানে তো 12p8, এই 12টা স্থানে 8 জন মহিলা দাঁড়াবে, এখানে তো পুরুষ দাঁড়াবে না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সাইকেল 6 তো আর্কাইভ নাই, ওই সাইকেল 6 যোগাশ্রী প্রোগ্রাম এবং দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের আর্কাইভ নাই, ওই অধ্যায়গুলো তো অন্য কোনো ব্যাচে পড়ানোই হয় নাই আগে কখনো। ওইগুলো লাইভ ক্লাসই হবে, লাইভ ক্লাস যখন হবে তখনই ক্লাস করে নিবা। ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এ পর্যন্তই। হ্যাঁ আমি বাড়ির কাজ আজকে রাতে আপলোড দিয়ে দিব, সবাই বাড়ির কাজগুলো করে ফেলবা। টাটা।